নমস্কার, সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते তোমাকে नमः। রাখলাম। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय কি করবো? स्वामिने तापहारिणे। না, সময় তো আগে এসে কি করবো? আছে আছে আচ্ছা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আমি যাবো না। মানে এই উম, কাজ বন্ধ করে যাবে। যখন আপনাদের কিছু বলার থাকবে তখন মাইকটা আনমিউট করবেন, বাকি সময় সকলে মাইক মিউট করে রাখবেন। আচ্ছা, তো আপনাদের এর আগে দুটো ক্লাস হয়েছে সম্ভবত। আজকে আমার সঙ্গে আপনাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি সৌরভ পোড়েল, আপনাদের L2 ব্যাচের একজন শিক্ষক। তো আমার ক্লাস সাধারণত প্রতি বৃহস্পতিবার আপনাদের হবে। তাছাড়াও যদি কিছু অসুবিধা থাকে তখন এক্সচেঞ্জ হতে পারে, কিন্তু সাধারণভাবে আমার ক্লাস আপনাদের সঙ্গে প্রতি বৃহস্পতিবার থাকবে। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, ক্লাসের শুরুতে প্রথমে আমি সবার থেকে একটু নিজেদের পরিচয় বলতে কোথা থেকে এসেছেন, এখন কি করেন, সংস্কৃতের সঙ্গে যুক্ত কিনা, আর যুক্ত না হলে সংস্কৃত কেন পড়ছেন সেটা একটু সকলের থেকে জেনে নেব। তো প্রথমেই আমি রাজদীপ বাবুকে অনুরোধ করছি, আপনি মাইকটা আনমিউট করুন, দিয়ে আমি যেগুলো বললাম একটু বলুন। নমস্কার স্যার, আমি রাজদীপ ব্যানার্জি। আমি কলকাতার শ্যামবাজারে থাকি। তো হুম আমি বিবেকানন্দ ইনস্টিটিউট থেকে আমি এই L1 টা করেছিলাম এবং L2 তে আবার এই ভর্তি হয়েছি। হুম হুম। আচ্ছা, আপনি কি এর আগে সংস্কৃত পড়াশোনা করেছেন নাকি অন্য স্ট্রিমে পড়েছেন? না, এর আগে আমি কমার্স স্ট্রিমে পড়েছি। আচ্ছা আচ্ছা। উম, এখন কি করছেন তাহলে? এখন এই পৌরোহিত্য করি। আচ্ছা, সোমনাথ বাবু। হ্যাঁ স্যার, আমি স্যার সোমনাথ দত্ত। স্যার মুর্শিদাবাদের বহরমপুরের থাকি স্যার, বহরমপুরে। আর হুম স্যার আমি স্যার এর আগে L1 কোর্সটা করেছি স্যার এখান থেকে অনলাইনে, পৈতৃক হুম। আবাস থেকে, যে পরিচালনায় যেটা হয়েছিল সেখান থেকে করেছি স্যার। আর আর স্যার বর্তমানে স্যার এই ক্লাস আর স্যার চ্যান্টিং এর লেভেল 2টাও স্যার করছি। চ্যান্টিং এর 1টাও স্যার কোর্স 1টাও করেছি আর কি, লেভেল 1টা আর কি। আচ্ছা আচ্ছা। আম, পদ পঙ্কজ, আপনার নামটা একটু বলবেন? স্যার নমস্কার স্যার, আমি হচ্ছিলাম পঙ্কজ কুমার বর্মন। হ্যাঁ। আহ, আমি স্যার বাংলাদেশ থেকে ঢাকায় থাকি, বাংলাদেশ ঢাকায় গোবিন্দপুর নামক একটা গ্রামে। আচ্ছা। সেখানে হচ্ছে স্যার আমি বাংলাদেশের যে বেদান্ত শিক্ষা কার্যক্রম আছে সেখান থেকে আমি L1 L2 করেছিলাম। হুম তারপর আরো অধিক করতে চাচ্ছিলাম, তখন আমাদের এক স্যার আছেন, উনি আমাকে আপনাদের ঠিকানা দিলেন, বললেন যে এখানে আপনি ভর্তি হন। উনি আমাকে যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে L1 এরটা দিয়েছিলেন। তো বললাম স্যার হুম L1টা ভর্তি হবো, বলছে হ্যাঁ আপনি এখানে এটা করুন, এখান থেকে L1টাই করুন, তবে আপনার জন্য L2 হলে ভালো হতো, উনি এটা বললেন। পরবর্তীতে হুম। আমি যখন কথা বললাম তখন দেখলাম যে L2 ভর্তি হওয়া যাবে। তখন স্যারকে বললাম স্যার এই অবস্থা, উনি বললেন ঠিক আছে আপনি L2 তে ভর্তি হন, বা যদি ভর্তি নেই আপনি ভর্তি হয়ে ফেলুন। আপনার তো স্যারের নাম স্যার, কি সৌরভ? না স্যার, ওনার নাম হচ্ছে স্যার প্রশান্ত মণ্ডল, প্রশান্ত আচ্ছা। মণ্ডল। হুম হুম। এর আগেও আর এখানে আপনাদের বাংলাদেশের একজন ছিলেন, সৌরভ বলে একজন ছিলেন। উনি এখনো মাঝে মাঝে যোগাযোগ করেন কিছু অসুবিধা হলে পড়তে গেলে ইত্যাদি। স্যার আপনাদের স্টুডেন্ট ওনারা বাংলাদেশে পড়ান, উনি হচ্ছেন প্রসারী ভট্টাচার্য, তারপর হচ্ছে আরেকজন নাম হচ্ছে
আমি ভুলে গেলাম এই মুহূর্তে, ওনারা পড়ান আমাদেরকে, মানে এই বাংলাদেশে। আর আচ্ছা স্যার আমি মূলত সংস্কৃত শিখছি হচ্ছে এই কারণে যে আমি যাতে গীতা ভাগবত বা এই আমাদের ধর্মীয় যে ইগুলো আছে সেগুলো যাতে বুঝতে পারি, এই জন্য মূলত আমার শেখা। আচ্ছা। হুম। আচ্ছা, সোমনাথ বাবু, আপনার স্ট্রিম কি সংস্কৃত ছিল না অন্য স্ট্রিম থেকে আপনি বিলং? না স্যার, আমি শুধুমাত্র সপ্তম অষ্টম শ্রেণীতেই স্যার সংস্কৃত পড়েছি। সংস্কৃত, তারপরে স্যার আর এই লেভেল ওয়ানে গিয়ে আবার পুনরায় মানে সংস্কৃত পড়ার সুযোগ হয়েছে। আচ্ছা। আর তাছাড়া দেবনাগরী হরফ এমনি পড়তাম আর কি, মানে ওটা একটু অভ্যাস ছিল হুম আগে এর মাঝে। হুম হুম। তাছাড়া সংস্কৃত আলাদা করে পড়ার সুযোগ হয়নি স্যার। আচ্ছা, তো আপনাদের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এরপর তো আমাদের কোর্স যতদিন চলবে এখন আমরা সবাই একসঙ্গেই পড়াশোনা করব। শুধুমাত্র আপনারা পড়বেন তা নয়, আপনাদের সঙ্গে সঙ্গে আমারও পড়া হবে। আম, তো আমি পড়াবার আগে আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সেটা হচ্ছে, L1-এ আপনারা কি কি শিখেছেন? বর্ণমালা তো অবশ্যই শিখেছেন। এছাড়া আর কি কি শেখানো হয়েছিল যেগুলো মনে আছে কিংবা এখন বলতে পারবেন, সেগুলো কি কি বলুন তো। স্যার আমাদের L1-এ স্যার আহ, সমস্ত বিভক্তি যে পরিচয়, বিভক্তি 7টি বিভক্তিরই ডিটেইলে ক্লাস হয়েছিল স্যার, হুম ধরে ধরে। আর স্যার তাছাড়াও স্যার ধাতুরূপ শব্দরূপ বেশ কিছু হয়েছিল, এবং হুম ধাতুরূপগুলোর 5টি রূপ, কয়েকটির বেশ আলোচনা হয়েছিল, সামান্য মানে পরিচয় দেওয়া হয়েছিল। লট হুম লিট লোট লোট না স্যার, লট লিট লং, বিধিলিং, লং, এরকম 5টি স্যার মোটামুটি আলোচনা হয়েছিল আর কি, হুম সংক্ষিপ্তভাবে। আর হুম তাছাড়া স্যার বাচ্য পরিবর্তন হয়েছিল, আর হুম স্যার নত্য বিধান করেছিলেন। আর হুম আহ, আর স্যার এইগুলি মেন আর কি। তাছাড়া স্যার সংখ্যার পরিচয়, বর্ণের পরিচয়, এগুলি তো প্রত্যয়ের হয়েছিল। একটি রূপ সেগুলো। হুম হ্যাঁ হুম। স্যার। রাজদীপ বাবু কি বললেন বলুন। প্রত্যয়ের দু একটি রূপ, মানে সবগুলো প্রত্যয় না। তা, কিছু প্রত্যয় বেশি। হ্যাঁ, কিছু প্রত্যয়। হ্যাঁ স্যার, হুম। ওই তোয়া প্রত্যয়, তবতু তুমুল প্রত্যয়, তোয়া, তুমুল প্রত্যয়। লিয়প, লিয়প প্রত্যয়, এইগুলি হয়েছিল। আচ্ছা। তো এইগুলো মোটামুটি আপনাদের সামান্য পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই করানো হয়েছিল, তাই তো? নাকি হ্যাঁ স্যার। ডিটেলসেও হয়েছিল? হ্যাঁ স্যার, মানে এগুলো মোটামুটি স্যার ডিটেলসে হয়েছিল যেগুলি বললাম, বিভক্তি, তারপর এই প্রত্যয়গুলি তো ডিটেলসে বলতে মোটামুটি মোটামুটি হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আম, তো যেটা শিখেছেন সেটার পর আমাদের এখন শিখতে হবে। তার মধ্যেও কিছু কিছু জিনিস আছে যেগুলো এইবারে আরেকবার আপনাদের একটু ডিটেলসে পড়ানো হবে। যেমন কারক বিভক্তিটা একটু আরেকবার পড়ানো হবে আপনাদের। এছাড়াও শব্দরূপ এবং ধাতুরূপের 5টা লকার পড়েছেন। বাকি যে আরো 5টা লকার আছে, টোটাল 10টা লকার হয় ধাতুরূপে, সেই লকারগুলো আমরা দেখবো। তাছাড়া ধাতুর গণ দেখবো। এছাড়া শব্দরূপের কত রকম প্রকারভেদ হতে পারে। আমরা সাধারণত কি জানি? অকারান্ত পুংলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, হ্রস্ব ইকারান্ত পুংলিঙ্গ, হ্রস্ব ইকারান্ত স্ত্রীলিঙ্গ, আর দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ। এছাড়া ঋকারান্ত পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এই কটা শব্দরূপের সঙ্গেই আমরা সাধারণত পরিচিত হয়ে থাকি, তাই তো? না এছাড়াও আর কিছু শব্দরূপ শেখানো হয়েছে সেরকম বলতে পারবেন? স্যার ওই ভবান, তারপর স্যার ভবতী, এইগুলি স্যার করানো হয়েছিল। হ্যাঁ, সহ, ওগুলো এই ওগুলো সর্বনাম শব্দ। হ্যাঁ স্যার, এইগুলি হয়েছিল। আচ্ছা, না সর্বনাম শব্দ ছাড়া আমি এমনি শব্দরূপের কথা বলছি। মানে এই অকারান্ত, ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত, ঋকারান্ত ছাড়া আর কোনো শব্দের প্রকারভেদ কিংবা তাদের কিছু উদাহরণ কিছু দেখানো হয়েছিল? স্যার, আকারান্ত আর দীর্ঘিকারান্ত এগুলো একটু বেশি হয়েছিল, মানে হুম হস্যিকারান্ত এবং হুস্যকারান্ত, এই দুটো থেকে অন্তত, মানে সাধু এবং ধরুন আপনার মতি, এইসব শব্দ থেকে নদী,
রাম, নর, তারপরে এগুলোই একটু বেশি হয়েছিল। ক্লিবলিঙ্গের শব্দগুলি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে মোটামুটি আপনাদের অনেকটাই পড়ানো হয়েছে, কারণ এর আগে L1 ব্যাচ গুলো যেগুলো ছিল আমি ওনাদেরকে জিজ্ঞাসা করতাম যে কি কি পড়ানো হয়েছে না হয়েছে, তো দেখতাম যে অনেকটা জায়গা বাকি থেকে যেত। কিন্তু আপনারা যেহেতু অনেকটাই শিখে এসেছেন, তাহলে ভালোই হবে, মানে আপনাদের বুঝতে খুব একটা বেশি অসুবিধা হবে না, যেহেতু আপনারা কমন যে বিষয়গুলো সেগুলো মোটামুটি সবই জানেন। ঠিক আছে, তো তাহলে আমরা আজকের প্রথম ক্লাসে পরিচয় অবশ্যই পরিচয় হলো। এরপর আমরা তাহলে কিছু পড়ি এখন। আর ক্লাসের শুরুতেই আমি বলছি, আমি মানে ক্লাসের সময় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি কিংবা কাউকে কিছু জিজ্ঞাসা করি, তখন আপনারা অবশ্যই রেসপন্স করবেন, না হলে আমি বুঝতে পারি না যে আপনারা শুনতে পারছেন কিংবা শুনছেন কিনা, সেটা বোঝা যায় না। তো আমি যখন জিজ্ঞাসা করব আপনারা মাইক আনমিউট করে অবশ্যই বলতে পারেন, কিন্তু বাকি সময় সকলে দয়া করে একটু মাইকটা মিউট করে রাখবেন, কারণ না হলে রেকর্ডিং হয়, তো তো কিছু আওয়াজ ইত্যাদি এলে সেগুলো রেকর্ডিং হয়ে যায়। তো যখন কথা বলবেন আনমিউট করবেন, বাকি সময় চেষ্টা করবেন মিউট করে রাখতে মাইকটা। তো এখানে একটা উক্তি দিয়ে শুরু করা হচ্ছে, কি বলা হচ্ছে, সংস্কৃতম নাম দৈবী বাক আন্মাখ্যাতা মহর্ষিভিঃ। এটা একটা সাহিত্য শাস্ত্র থেকে কোটেশন। সেখানে বলা হচ্ছে যে মহর্ষিগণ সংস্কৃত ভাষাকে দেবভাষা বলেছেন, অর্থাৎ বাকি সমস্ত ল্যাঙ্গুয়েজ গুলোর মতন যে সংস্কৃতটাকেও আমরা বলতে পারবো সেটা কখনোই না। তার কারণ কি, সংস্কৃত ভাষায় এমন কি বিশেষত্ব আছে যেটা অন্যান্য ভাষা থেকে সংস্কৃত ভাষাকে আলাদা করে? তো প্রথমত সংস্কৃত ভাষাকে অন্যান্য সমস্ত ভাষার মাতৃস্বরূপ বলে গণনা করা হয়, সেটা তো আছেই। তাছাড়াও আরেকটি বিশেষ কারণে সংস্কৃতের প্রাধান্য বা গুরুত্ব একটু বেশি আছে, সেটা হচ্ছে দেবদেবীগণ এই সংস্কৃত ভাষাতেই কি করতেন, কথোপকথন করতেন। দেবদেবীগণ সংস্কৃত ভাষাতেই কথোপকথন করতেন। ঠিক আছে, সেই জন্য কি বলা হচ্ছে, সংস্কৃতম নাম দৈবী বাক অন্মাখ্যাতা মহর্ষিভিঃ, অর্থাৎ মহর্ষিগণ সংস্কৃত ভাষাকে দেবভাষা বলেছেন। ঠিক আছে, এরপর আমাদের দেখতে হবে যে ভাষা তো একটা ভাব প্রকাশের মাধ্যম, কিন্তু সেই ভাষাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে কি কি পাবো? প্রথমত যদি আমরা ভাষাকে ভাঙি তাহলে ভাষা থেকে আমরা কিছু বাক্য পাবো, বাক্যকে ভাঙলে আবার কি পাবো, আমরা পদ পাবো, সেই পদকে ভাঙলে আমরা কিছু শব্দ পাবো, আবার শব্দকে ভাঙলে কিছু বর্ণ পাবো। তাহলে দেখুন, বর্ণ থেকে কিন্তু ভাষা পর্যন্ত যাওয়ার জন্য অনেকগুলি ক্রম আছে। প্রথমে বর্ণ থেকে শব্দ, অনেকগুলি বর্ণ যুক্ত হয়ে শব্দ, শব্দের সঙ্গে সুপ অথবা তিং বিভক্তি যোগ হয়ে পদ, তারপর অনেকগুলি পদ যোগ হয়ে একটা বাক্য, আর অনেকগুলি বাক্য যোগ হয়ে ভাষা। তাই তো? এটা সকলে সহমত এটার সঙ্গে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। এবার বলা হচ্ছে যে সাধারণত বর্ণ বলতে আমরা কি দেখেছি, বর্ণ যে অক্ষরমালা, অর্থাৎ অ কি করে লিখতে হবে, আ কি করে লিখতে হবে, তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো কি করে লিখতে হবে, সংযুক্ত বর্ণ কি করে লিখতে হবে, এগুলো আমরা সাধারণত বর্ণের ক্ষেত্রে দেখে থাকি। কিন্তু বর্ণের ক্ষেত্রে শুধুমাত্র বর্ণ বা অক্ষরমালাকে সীমাবদ্ধ রাখা যাবে না, সেখানে আরেকটি বিশেষ জিনিস এসে উপস্থিত হয়, সেটা হচ্ছে উচ্চারণ স্থান। ঠিক আছে,
কোন বর্ণের কোথা থেকে উৎপত্তি হয়। যেমন হচ্ছে অকার, আকার ইত্যাদির যে অ, আ ইত্যাদি যে বর্ণ সেগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। ই, উ ইত্যাদি যে সমস্ত বর্ণ সেগুলো হচ্ছে সব তালু। রি, লি ইত্যাদি যেগুলো আছে সেগুলোর হচ্ছে সব মূর্ধা। এই উচ্চারণ স্থান বিষয়ে আপনাদের কি কিছু বলা হয়েছিল? হ্যাঁ স্যার, আমরা স্যার ওই স্পর্শ বর্ণ যেগুলি আছে, মানে যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, হুম। এগুলো স্যার 5টি বর্গে বিভক্ত এবং 5টির উচ্চারণ স্থানগুলি L1-এ আলোচিত হয়েছিল। আর স্যার এইগুলি আর কি। আর স্যার যেগুলো য়, র, ল, ব, এইগুলো স্যার অন্তস্থ বর্ণ, এইরকমই পড়ানো হয়েছিল আগে। আচ্ছা, তার মানে মোটামুটি আপনাদের সবই বলা হয়েছে যে ই আর অকার এবং ক বর্গ অর্থাৎ ক, খ, গ, ঘ, তারপর ম। ম, এই 5টা বর্ণ এবং হকার আর বিসর্গ। কি কি বললাম আমি একবার বলছি, তাও আপনাদের, যদিও বলা হয়েছে তাও আরেকবার বলছি আপনাদের। ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। অকার, ক, খ, ঘ, ঘ, ঙ, হ এবং বিসর্গ। এই সমস্ত বর্ণগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। ই, উ, এখানে শুধু অ বলতে অকার না, অকারের সঙ্গে হচ্ছে আকারও। ঠিক আছে, তারপর হচ্ছে চ, ছ, জ, ঝ, এগুলোর হচ্ছে উচ্চারণ স্থান তালু। তারপর হচ্ছে রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, র আর স। এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। তাই তো? তাহলে কি বলা হচ্ছে? অকার, আকার, ক। অর্থাৎ দেখুন এখানে এই যে মাঝখানের 5টা করে বর্ণ প্রতিটার ক্ষেত্রে, এগুলো হচ্ছে সব বর্গ। 5টা করে বর্ণ, যে 5টা বর্গ। কি কি? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, এই 5টা বর্গ। ঠিক আছে?
তো এগুলোর ক্ষেত্রে কি বলা হচ্ছে, কাদয়োম আবসানাহ স্পর্শাহা, অর্থাৎ ক থেকে শুরু করে ম পর্যন্ত বর্ণগুলো উচ্চারণ করতে গেলে জিভটা স্পর্শ অর্থাৎ কোথাও একটা গিয়ে স্পর্শ করে। সেই জন্য এই যে 25টা বর্ণ, এগুলোকে কি বলা হচ্ছে, স্পর্শ বর্ণ বলা হচ্ছে, যেটা আপনারা একটু আগে বললেন যে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণকে কি বলা হয়, স্পর্শ বর্ণ বলা হয়। ঠিক আছে, তো ওই যে জিভটা গিয়ে আমরা বলছি যে কোথাও একটা স্পর্শ করছে, কোথায় গিয়ে স্পর্শ করছে সেই জন্য কি বলা হচ্ছে, যখন আমরা ক খ গ ঘ ঙ উচ্চারণ করছি, দেখুন জিভটা কিন্তু কোথাও বিশেষ গিয়ে স্পর্শ করছে না, বরঞ্চ গলার যে সাউন্ড অর্থাৎ যে ধ্বনিটা সেটা কণ্ঠ থেকে বেরিয়ে আসছে। সেই জন্য কি বলা হচ্ছে, যদিও আমাদের মনে হচ্ছে জিভটা কোথাও স্পর্শ করছে না এগুলো উচ্চারণ করতে গেলে, কিন্তু আসলে ক খ গ ঘ ঙ যখন আমরা উচ্চারণ করছি জিভটা ভিতরে স্পর্শ করছে, অর্থাৎ জিহ্বার যে অগ্রভাগ অর্থাৎ যেখান থেকে জিহ্বা শুরু হয়েছে সেটা তখন কণ্ঠকে স্পর্শ করছে, যার জন্য আওয়াজটা জিভটা মুখের বাইরের অংশের কোথাও স্পর্শ না করলেও, তালু মূর্ধা দন্ত ওষ্ঠ ইত্যাদি কোথাও স্পর্শ না করলেও ক খ গ ঘ ঙ এই 5টা বর্ণ উচ্চারিত হচ্ছে। তার কারণ কি, জিহ্বার যে একদম শুরু অংশ সেটা কণ্ঠের সঙ্গে স্পর্শ হচ্ছে। সেই জন্য ক খ গ ঘ ঙ এবং অ আ হ আর বিসর্গ এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। তারপর ই, শুধুমাত্র ই বলতে রস্ব ইকার না, এখানে দীর্ঘ ইকারও ধরতে হবে। ঠিক আছে, চ ছ জ ঝ ঞ এগুলো যখন আমরা উচ্চারণ করছি তখন আমাদের জিহ্বাটা তালু স্পর্শ করছে। দেখুন আপনারা উচ্চারণ করে মনে মনে, চ ছ জ ঝ ঞ যখন উচ্চারণ করছি জিহ্বাটা তালু স্পর্শ করছে। ঠিক আছে, তাই এইগুলোকে কি বলা হচ্ছে, তালব্য বর্ণ। অর্থাৎ আমরা যে তালব্য স বলি তার কারণ কি, তালুতে জিহ্বা স্পর্শ হয়ে উচ্চারিত হচ্ছে, সেই জন্য এটাকে তালব্য সকার বলা হয়। ঠিক আছে, তারপর রি, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য র স এগুলোর উচ্চারণ হচ্ছে মূর্ধা। অর্থাৎ এই যে বর্ণগুলো আছে এগুলোকে উচ্চারণ করতে গেলে জিহ্বাটা কোথায় গিয়ে স্পর্শ করছে, হ্যালো, মূর্ধা স্যার, মূর্ধাতে। মূর্ধাতে গিয়ে স্পর্শ করছে। সেই জন্য এইগুলোকে মূর্ধন্য বর্ণ বলা হয়। মূর্ধন্য নকার এই কারণেই বলা হয়, মূর্ধন্য সকার এই কারণেই বলা হয়। তার কারণ কি, জিহ্বা মূর্ধাতে গিয়ে স্পর্শ করছে, সেই জন্য এইগুলোকে মূর্ধন্য বর্ণ বলা হচ্ছে। তারপর লি, ত, থ, দ, ধ, দন্ত্য ন, ল, স এই সমস্ত বর্ণগুলো উচ্চারণ করতে গেলে দেখবেন আপনারা জিহ্বাটা কোথায় গিয়ে স্পর্শ করছে, দন্ততে গিয়ে স্পর্শ করছে। সেই জন্য এই সমস্ত বর্ণগুলোকে কি বলা হচ্ছে, দন্তীয় বর্ণ। সেই জন্য আমরা কি বলি, দন্তীয় স, তারপর দন্তীয় ন। যেহেতু জিহ্বা দাঁতে স্পর্শ করে দন্তীয় ন দন্তীয় স উচ্চারণ হচ্ছে, সেই জন্য এগুলোর এই রকম নাম দেওয়া হয়েছে। তারপর উ অর্থাৎ রস্ব উকার, দীর্ঘ উকারও প, ফ, অ, ভ, ম এগুলো যখন উচ্চারণ হচ্ছে দেখবেন জিহ্বাটা দুটো ঠোঁট স্পর্শ করছে, দুটো ঠোঁট থেকে এই বর্ণগুলো হচ্ছে যখন যেমন প, প, অ, ভ, স্যার ম স্ক্রিনটা দেখা যাচ্ছে না। উচ্চারণ করছি। সকলে, বাকিটা সকলে দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ স্যার, এবার এলো স্যার, স্ক্রিন চলে স্যার এখন গিয়েছিল। দেখা যাচ্ছে, স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা না গেলে বলবেন, ঠিক আছে, কারণ নেটওয়ার্ক ইস্যু থাকে, তো না হলে আমি হয়তো
পড়িয়ে যাচ্ছি, আপনারা দেখতে কিংবা শুনতে পাবেন না। যখনই অসুবিধা হবে আপনারা বলবেন। আচ্ছা, এখন ঠিকঠাক দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হুম। তো এখানে কি বলা হচ্ছে যে উ দুটো উকার প ফ ব ভ ম এগুলো উচ্চারণ করতে গেলে দুটো ঠোঁট থেকে উচ্চারণ হচ্ছে, সেই জন্য এগুলোকে ঔষ্ঠ্যীয় বর্ণ বলা হয় বা ওষ্ঠীয় বর্ণ বলা হয়। ঠিক আছে, দেখুন তাহলে তালব্য স, তারপর আহ মূর্ধন্য স, মূর্ধন্য ন, দন্ত্য স, দন্ত্য ন। এগুলোকে আমরা দন্ত্য ন কেন বলছি, এগুলোকে আমরা মূর্ধন্য সকার কেন বলছি, এগুলোকে আমরা তালব্য সকার কেন বলছি, তার কারণ এগুলোই। কারণ কি, এই সমস্ত বর্ণগুলো উচ্চারণ করতে গেলে জিভ কখনো তালুতে স্পর্শ করছে, কখনো মূর্ধা, কখনো দন্ত, কখনো ওষ্ঠ, কখনো কণ্ঠ। সেই জন্য এই যে 25টা বর্ণ যেগুলো হাইলাইট করা আছে সেগুলোকে স্পর্শ বর্ণ বলা হচ্ছে। আর বাকিগুলো উচ্চারণের ক্ষেত্রে কি হচ্ছে, কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে। অ, আ এইগুলোর ক্ষেত্রে কিন্তু জিভ কোথাও স্পর্শ করছে না। অ দেখুন অটোমেটিক কণ্ঠ থেকে বেরিয়ে আসছে। আপনারা উচ্চারণ করলে হাত দিলে, গলার কাছে হাতটা দিলে বুঝতে পারবেন যে আওয়াজটা গলা থেকে বেরিয়ে আসছে। তালব্য স অর্থাৎ ই, চ, ছ, জ, ঝ এগুলো যখন উচ্চারণ করবেন দেখবেন দাঁতের, মুখের ভিতরে দাঁতের ঠিক একটু উপরে জিহ্বাটা স্পর্শ করছে, যেই অংশটাকে বলা হচ্ছে তালু। আর তালুর ঠিক উপরে একটু নরম অংশ আছে মুখের একদম ভিতরে, সেটাকে বলা হচ্ছে মূর্ধা। ঠিক আছে, তখন এই মূর্ধন্য যেই সমস্ত বর্ণ অর্থাৎ স, ণ এই সমস্ত বর্ণগুলো উচ্চারণ করতে গেলে জিহ্বা কোথায় গিয়ে স্পর্শ করছে, মূর্ধা। ত, থ, দ, ধ, দন্ত, ন এগুলো উচ্চারণ করতে গেলে জিহ্বা দাঁতে স্পর্শ করছে। আর প, ফ, ব, ভ, ম, উ ইত্যাদি উচ্চারণ করতে গেলে জিহ্বা ওষ্ঠতে স্পর্শ করছে। এরপর বলা হচ্ছে একার আর ঐকার যখন আমরা উচ্চারণ করছি, এ, ঐ যখন উচ্চারণ করছি তখন এ আর ঐ এই দুটো বর্ণ কণ্ঠ এবং তালু দুটো জায়গা থেকে উচ্চারিত হয়। অর্থাৎ শুধুমাত্র একার যখন আমরা উচ্চারণ করছি শুধুমাত্র কণ্ঠ থেকে একার উচ্চারিত হচ্ছে না, তাহলে কোথা থেকে হচ্ছে, কণ্ঠ এবং তালু দুটো মিলে একার আর ঐকার উচ্চারিত হচ্ছে। দেখুন যখন আমরা উচ্চারণ করতে যাচ্ছি এ, এ যখন উচ্চারণ করতে যাচ্ছি তখন হালকা কণ্ঠ, কণ্ঠ থেকে অবশ্যই বেরিয়ে আসছে কিন্তু তালুতে হালকা স্পর্শ হচ্ছে, সেই জন্য এগুলোকে ঈষৎ স্পৃষ্ট ঈষৎ স্পৃষ্ট বর্ণ বলা হয়। কারণ কি, এই বর্ণগুলো উচ্চারণ করতে গেলে আমাদের কি হচ্ছে, জিহ্বাটা যেই জায়গায় স্পর্শ করার কথা সেই জায়গায় অল্প স্পর্শ করছে। ঠিক আছে, তো আমরা অত ডিটেলসে যাব না, কিন্তু আমরা কি দেখছি, একার আর ঐকার উচ্চারণ শুধুমাত্র কণ্ঠ থেকে হচ্ছে না, কণ্ঠ এবং তালু দুটো জায়গা থেকে হচ্ছে। তারপর ও আর ঐ যখন উচ্চারণ করছি তখন শুধুমাত্র যে কণ্ঠ থেকে ও উচ্চারণ হচ্ছে তা নয়। দেখুন যখন আমরা ও বলছি দুটো ঠোঁটও কিন্তু হালকা একটু ফাঁকা হচ্ছে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে না ও আর ঐকারে, বরঞ্চ কণ্ঠ এবং ওষ্ঠ এই দুটি বর্ণ স্থান মিলে ওকার আর ঔকারের উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, তাহলে মোটামুটি দেখলাম আমরা যে অকার থেকে শুরু করে এদিকে ঐকার পর্যন্ত এবং ককার থেকে শুরু করে এদিকে মকার পর্যন্ত যে সমস্ত বর্ণগুলো আছে সেগুলোর উচ্চারণ কোথা কোথা থেকে হয়। এটা বুঝতে পেরেছেন সকলে? স্যার এ ওই আর ও ও এই যে চারটি অক্ষর স্যার, হ্যাঁ স্যার, তো হ্যাঁ। এই চারটি অক্ষরের ক্ষেত্রে আপনি স্যার ওটার নামটা কি বললেন স্যার? এ ওইটা কণ্ঠতালু থেকে উচ্চারণ হচ্ছে এরকম বললেন, আর স্যার কণ্ঠতালু একই সঙ্গে কণ্ঠতালু দুটোই ব্যবহার হচ্ছে?
হ্যাঁ, যখন উচ্চারণ করছি আমরা, যখন ধ্বনিটা আমাদের উৎপন্ন হচ্ছে কণ্ঠ থেকে হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা যখন এ বলছি, এ রে এ বলার আগে দেখবেন জিহ্বাটা হালকা তালুর কাছে যাচ্ছে উচ্চারণ হবার আগে, এ অর্থাৎ দাঁতের ঠিক উপর ভাগে জিহ্বাটা অল্প একটু গিয়ে থামছে ওখানে, সেই জন্য এগুলোকে ঈষৎ স্পৃষ্ট বলা হয়। কি? ঈষৎ। ঈষৎ মানে কি? অল্প, মানে হালকা। স্পৃষ্ট মানে কি? স্পর্শ করার মতো, মানে হালকা স্পর্শ করার মতো হয়, তাই এগুলোকে ঈষৎ স্পৃষ্ট বলা হয়। অর্থাৎ ধ্বনিটা উৎপন্ন হচ্ছে কণ্ঠ থেকে এবং উচ্চারণ করবার সময় হালকা জিহ্বাটা তালুর কাছে স্পর্শ করার মতো হচ্ছে, সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে কণ্ঠ তালু। অর্থাৎ শুধুমাত্র কণ্ঠ থেকে এ উচ্চারণ হচ্ছে না কিংবা এই উচ্চারণ হচ্ছে না, কণ্ঠ এবং হালকা তালুর কাছে গিয়ে জিহ্বা স্পর্শ করার মতো হচ্ছে, সেই জন্য ঈষৎ স্পৃষ্ট বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে এ এই এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ তালু। অ ঔ এগুলোর উচ্চারণ হচ্ছে কণ্ঠস্থ। যদিও জিহ্বা ওষ্ঠতে স্পর্শ হচ্ছে না, কিন্তু হালকা স্পর্শ হবার মতো হচ্ছে, সেই জন্য ঈষৎ স্পৃষ্ট বলা হচ্ছে। বুঝতে পেরেছেন সোমনাথ বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পঙ্কজ বাবু, আপনি বুঝেছেন এটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, রাজদীপ বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা দেখছিলাম স্লাইডটা আগের, সেটা দেখি এবার কি বলা হচ্ছিল। তো আমরা দেখছিলাম যে বর্ণের ক্ষেত্রে শুধুমাত্র বর্ণমালা শিখে গেলেই যে বর্ণ শিখে যাওয়া হলো তা কিন্তু নয়। বর্ণ সঙ্গে সঙ্গে, অর্থাৎ বর্ণমালার সঙ্গে সঙ্গে আমাদের কোন বর্ণ কোথা থেকে উচ্চারিত হচ্ছে সেটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে? এটা হলো বর্ণ। এরপর অনেকগুলি বর্ণ মিলে একটা শব্দ তৈরি হচ্ছে। ঠিক আছে? এবার শব্দ শুধুমাত্র বর্ণ মিলে তৈরি হয় তা কিন্তু নয়। শব্দ অনেক রকম ভাবে উৎপন্ন হয়। তার মধ্যে বিশেষভাবে শব্দ উৎপন্ন হওয়ার দুটো প্রক্রিয়া আছে। কি কি সেটা দেখাচ্ছি এখন। তাহলে আমরা এখন কি দেখব? শব্দ কিভাবে উৎপন্ন হয়। শব্দ কিভাবে উৎপন্ন হয় সেটা আমরা এখন দেখব। ঠিক আছে? তো শব্দ কিভাবে উৎপন্ন হয় তার প্রথমেই বলতে হবে যে ধাতু থেকেও শব্দ উৎপন্ন হয়, আবার শব্দ থেকেও শব্দ উৎপন্ন হয়। ধাতু থেকে শব্দ এবং শব্দ থেকেও শব্দ। উদাহরণ কি? যেমন ধরুন, ধাতু থেকে শব্দ কখন হবে তার জন্য বলা হচ্ছে ধাতু, তার সঙ্গে যখন কৃৎ প্রত্যয় যোগ হবে। কি প্রত্যয়? কৃৎ প্রত্যয় যোগ হবে, তখন শব্দ উৎপন্ন হবে। আর শব্দর সঙ্গে যখন তদ্ধিত প্রত্যয় যোগ হবে তখন শব্দ উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে ধাতু থেকে শব্দ কখন উৎপন্ন হবে? যখন কৃৎ প্রত্যয় যোগ হবে। ঠিক আছে? এটা আমি দুটো হাইলাইট করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ধাতু থেকে শব্দ কখন যোগ হবে? যখন ধাতুর পর কৃৎ প্রত্যয় যোগ হবে। আর শব্দ থেকে শব্দ কখন উৎপন্ন হবে? যখন শব্দের থেকে তদ্ধিত প্রত্যয় করা হবে, তখন শব্দ থেকে শব্দ উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে শব্দ কিভাবে উৎপন্ন হচ্ছে? দুই প্রকারে। একটা হচ্ছে ধাতুর পর কৃৎ প্রত্যয় যোগ হয়ে শব্দ হচ্ছে, আর একটা হচ্ছে শব্দের পর তদ্ধিত প্রত্যয় যোগ হয়ে শব্দ হচ্ছে। ঠিক আছে? ধাতু থেকে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে সমস্ত শব্দ উৎপন্ন হয় সেগুলোকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ। ধাতু থেকে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ। আর শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগ হয়ে যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। এই দুটো জিনিস সকলের কাছে স্পষ্ট? কারো কিছু বুঝতে অসুবিধা? শব্দ কিভাবে উৎপন্ন হয়?
না স্যার। স্পষ্ট হয়েছে? এবার তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন ধরুন আমরা কোথাও জল পান করবার জন্য আগে কি দেখি, সেখানে পানীয় জল লেখা আছে কিনা, তাই তো? দেখি তো মানে যাতা হ্যাঁ জল তো স্যার। আমরা পান করে ফেলি না, বাইরে গিয়ে কোথাও জল খাওয়ার হলে পানীয় জল লেখা আচ্ছা, আছে বুঝতে কিনা পেরেছি দেখি। স্যার। হুম? তাহলে ওখানে যে পানীয় শব্দটা আছে সেটা আসলে কিরকম শব্দ, কৃদন্ত নাকি তদ্ধিতান্ত? কোনোদিন আজ পর্যন্ত যেহেতু আমরা সাধারণত শব্দ প্রয়োগটাকে শুধুমাত্র বাংলা ভাষাতে আমরা যেমন প্রয়োগ করি সেরকম ভাবেই দেখছিলাম, আমাদের মাথায় কোনোদিন এই প্রশ্নটা আসেনি আসলে পানীয় এখানে এটা কি ধরনের শব্দ। ঠিক আছে? কিন্তু সংস্কৃত হচ্ছে একটা সুন্দর বৈজ্ঞানিক ভাষা, যেখানে কি হয়েছে প্রতিটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে সেটা কিভাবে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, তার মধ্যে যেই জিনিসগুলো রয়েছে তার কি কি অর্থ একদম সুন্দরভাবে গুছিয়ে ব্যাকরণে ধরে ধরে বলা আছে। ঠিক আছে? তো পানীয় এটা হচ্ছে একটা কৃদন্ত শব্দ। ঠিক আছে? তাহলে কৃদন্তের শব্দের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ধাতুর সঙ্গে একটা কৃৎ প্রত্যয় যোগ হতে হবে। ঠিক আছে? তাহলে বলছে পানীয়, এখানে কি ধাতু আর কৃৎ প্রত্যয় কি আছে, এখানে হচ্ছে পা ধাতু আর অনিয়ার বলে একটা কৃৎ প্রত্যয় আছে। কি? অনিয়ার, যার মধ্যে রকারটা লোপ হয়ে যায়, অর্থাৎ সেটা প্রয়োগ হয় না, শুধুমাত্র অনিয়া এইটুকু প্রয়োগ হয়। এখন আমরা সকলেই জানি যে দীর্ঘ সন্ধি হয়ে গেলে কি হয়ে যাবে, পা আর অনিয়া সব মিলালে পানীয় হয়ে যাবে। তাহলে দেখুন এই যে পানীয় শব্দটা আছে, এই পানীয় শব্দের অর্থ কি, এটা হচ্ছে একটা কৃদন্ত শব্দ। এখন পা ধাতুর অর্থ হচ্ছে পান করা, আর অনিয়া যে কৃৎ প্রত্যয়টা সেটার অর্থ হচ্ছে উচিত। কি? উচিত বা যোগ্য, এটা অর্থ। ঠিক আছে? এবার দেখুন তাহলে পা ধাতুর অর্থ হচ্ছে পান করা, আর অনিয়া প্রত্যয়ের অর্থ স্যার, হচ্ছে, আপনি কি কিছু লিখছেন? হ্যাঁ দেখা যাচ্ছে না? না, কারণ আমাদের এখানে ও ওই শুধু ওই আচ্ছা আচ্ছা প্রথম আচ্ছা আচ্ছা স্লাইডটা দেখা যাচ্ছে, যেটা আচ্ছা, ভাষা ভাগ করা আছে। আমি ওয়ার্ড ফাইলটা শেয়ার করিনি। এখন দেখুন, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম। তাহলে আমি কি বললাম আরেকবার প্রথম থেকে বলি। ধাতু থেকে শব্দ তৈরি হয়, আবার শব্দ থেকেও শব্দ তৈরি হয়। ধাতু থেকে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যেই সমস্ত শব্দ হয় সেগুলোকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ। আর শব্দ থেকে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যেই সমস্ত শব্দ উৎপন্ন হয় সেগুলোকে বলা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। ঠিক আছে? তো আমরা একটা কৃদন্ত শব্দের উদাহরণ দেখলাম। কৃদন্ত শব্দ উদাহরণ হচ্ছে একটা পানীয়া, এটা হচ্ছে একটা কৃদন্ত শব্দ। এখন কৃদন্ত শব্দ কখন হবে আমরা বলেছি কি, ধাতুর পর যদি একটা কৃৎ প্রত্যয় যোগ হয় তখন এই ধাতু আর কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দটা নিষ্পন্ন হয় সেটা হচ্ছে একটা কৃদন্ত শব্দ। ঠিক আছে? তাহলে দেখুন পানীয়া এটা হচ্ছে একটা কৃদন্ত শব্দ। এখন পানীয় যেহেতু কৃদন্ত শব্দ, কৃদন্তের মধ্যে একটা ধাতু থাকবে, একটা কৃৎ প্রত্যয় থাকবে। পানীয়া, এখানে পা হচ্ছে ধাতু আর অনিয়ার বলে একটা কৃৎ প্রত্যয় আছে যার মধ্যে রকারটা লোপ হয়ে যায়, সেটা প্রয়োগ হয় না, শুধুমাত্র অনিয়া এইটুকু প্রয়োগ হয়। ঠিক আছে? তার জন্য পা হচ্ছে ধাতু, অনিয়া হচ্ছে প্রত্যয়। এখন পা ধাতুর অর্থ হচ্ছে পান করা, আর অনিয়া যেই কৃৎ প্রত্যয় সেটার অর্থ হচ্ছে উচিত বা যোগ্য। এখন আমরা বলুন পানীয় জল, এটার অর্থ আমরা কি বুঝি? পানীয় জল বলতে পান পান করার যোগ্য, যে জলটা পান পান করার করার যোগ্য। যোগ্য জল। যোগ্য জল। তাহলে দেখুন আমরা অজান্তে সংস্কৃতর সাহায্য নিচ্ছি, কিন্তু আসলে সেখানে সংস্কৃত আমাদের মানে ওইটুকু জায়গার মধ্যেও যে সংস্কৃত লুকিয়ে আছে সেটা আমরা এতদিন ভাবিনি কিংবা আমরা কোনোদিন বিশ্লেষণ করিনি। কিন্তু দেখুন কি সুন্দরভাবে ধাতু আর কৃদন্ত কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে পানীয় শব্দ নিষ্পন্ন হলো, সেখান থেকে ধাতুর আর প্রত্যয়ের অর্থ মিলিয়েই কিভাবে পানীয় এটার অর্থ যেটা আমরা বুঝি সেটা আমরা পেয়ে গেলাম। পানীয় অর্থ আমরা বলতে কি বুঝি? পান করার যোগ্য জল, তাই তো? তাহলে ধাতুর পর অনিয় কৃৎ প্রত্যয় যোগ হয়ে পানীয় শব্দটা নিষ্পন্ন হচ্ছে, তাই পানীয় হচ্ছে একটা
কৃদন্ত শব্দ। ঠিক আছে, পানীয় হলো কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দে আমরা দেখেছি একটা ধাতু থাকবে, একটা কৃৎ প্রত্যয় থাকবে, পা ধাতু অনিয়া কৃৎ প্রত্যয়, সেটিকে মিলিয়ে আমরা যে পানীয় রূপটা পেলাম সেটার অর্থ হচ্ছে পান করার যোগ্য, কারণ পা ধাতুর অর্থ হচ্ছে পান করা, আর অনিয় যে কৃৎ প্রত্যয় সেটার অর্থ হচ্ছে উচিত বা যোগ্য। ঠিক আছে, এই একই রকম ভাবে আমরা আরেকটা শব্দ প্রয়োগ করে থাকি, দাতব্য চিকিৎসালয় করে থাকি। তো এখানে যে দাতব্য শব্দটা আছে এটাও হচ্ছে একটা কৃদন্ত শব্দ। তাহলে কৃদন্ত শব্দ মানে কি থাকবে, সেখানে একটা ধাতু থাকবে আর একটা প্রত্যয় থাকবে। এখানে হচ্ছে দা ধাতু, দা ধাতুর অর্থ হচ্ছে দান করা, আর তব্বিয়া হচ্ছে একটা কৃৎ প্রত্যয়, এটার অর্থ হচ্ছে উচিত বা যোগ্য। যোগ্য, ঠিক আছে। তাহলে দাতব্য, এই সব দা ধাতু আর তব্য প্রত্যয় যোগ করে যে দাতব্য শব্দটা নিষ্পন্ন হলো সেটার অর্থ আমরা সাধারণত কি বুঝবো, সেটার অর্থ হবে দেওয়া উচিত। অর্থাৎ যেই চিকিৎসার জন্য যেই রকম চিকিৎসা দেওয়া উচিত বা যেই রোগের জন্য যেই চিকিৎসা দেওয়া উচিত সেই চিকিৎসা যেখানে দেওয়া হয় সেটাকে আমরা কি বলছি, চিকিৎসালয়। তাহলে দাতব্য চিকিৎসালয় মানে কি, যেই রোগের জন্য যেই রকম চিকিৎসা দেওয়া উচিত সেই রকম চিকিৎসার যে জায়গা সেটাকে আমরা বলছি দাতব্য চিকিৎসালয়। তাহলে সেখানেও দাতব্য মানে দেওয়া উচিত যে চিকিৎসালয়, সেখানে যে দাতব্য শব্দটা সেটাও হচ্ছে একটা কৃদন্ত শব্দ, কারণ দা ধাতুর সঙ্গে তব্বীয় কৃৎ প্রত্যয় মিলে নিষ্পন্ন হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ। বুঝতে পেরেছেন তাহলে কৃদন্ত শব্দের উদাহরণ? পঙ্কজ স্যার। বাবু, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোর হচ্ছেন না তো সকলে? না না স্যার, একদম নয়। না স্যার। আচ্ছা, এরপর আমরা তাহলে কৃদন্ত শব্দের উদাহরণ আমরা দেখলাম, বুঝতে পারলাম কৃদন্ত শব্দ কি না কি। ঠিক আছে, এরপর আমরা কি দেখলাম, যে শব্দের সঙ্গে শব্দ মিলেও কিন্তু শব্দ তৈরি হয়। সেটা কি, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে শব্দের পর যদি তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় তখন শব্দ তৈরি হয়। যেমন উদাহরণ কি, শব্দের পর তদ্ধিত প্রত্যয়, আমরা সাধারণত একটা শব্দ প্রয়োগ করে থাকি বাসুদেব। বাসুদেব মানে কি, পঙ্কজ বাবু খুব ভালো বলতে পারবেন। বাসুদেব মানে, বাসুদেব মানে কি? হ্যালো স্যার বাসুদেব হচ্ছে বসুদেবের পুত্র। হ্যাঁ, বসুদেবের পুত্র, কিন্তু বসুদেবের পুত্র কে? বসুদেবের পুত্র কে? শ্রীকৃষ্ণ। বাসুদেব। হুম, তাহলে দেখুন আমরা বসুদেবের পুত্র বলছি, কিন্তু কিভাবে বাসুদেব শব্দ থেকে বসুদেবের পুত্র অর্থটা আসছে সেটা কিন্তু আমরা কোনোদিন ভাবিনি। তাহলে আমরা দেখুন এখানে বসুদেব তো লিখে দিলাম, ঠিক আছে, কি লিখলাম, বসুদেব, বসুদেব, তারপর একটা প্রত্যয় আছে তদ্ধিত প্রত্যয় যেটা হচ্ছে অণ, কি অণ, অ মূর্ধন্যয়ে হসন্ত। এই অন প্রত্যয়ের অর্থ হচ্ছে পুত্র, কি পুত্র। ঠিক আছে, তাহলে দেখুন বসুদেব শব্দের অর্থ হচ্ছে বসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের পিতা, আর অন প্রত্যয়ের অর্থ হচ্ছে পুত্র। এই বসুদেব শব্দের সঙ্গে অন তদ্ধিত প্রত্যয় মিলে বাসুদেব শব্দটা নিষ্পন্ন হয়। এখানে বিশেষ কিছু প্রক্রিয়া আছে যার দ্বারা কি হয়, বসুদেব এখানে যে অকারটা আছে সেটা আকার হয়ে যায়, আর তারপর পুংলিঙ্গে প্রয়োগ হয়, দিয়ে বাসুদেব শব্দ নিষ্পন্ন হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, বসুদেব শব্দ থেকে অন তদ্ধিত প্রত্যয় হয়ে বাসুদেব শব্দটা নিষ্পন্ন হচ্ছে, তাই এটাকে কি বলা হচ্ছে, বাসুদেব, এই তদ্ধিতান্ত শব্দ। ঠিক আছে, আমরা আরেকটা প্রয়োগ করে থাকি দাশরথী। দাশরথী মানে কি,
রামচন্দ্র। রামচন্দ্র বা দশরথের পুত্র। তাহলে এখানে বলা হচ্ছে যে দশরথ, তারপর একটা প্রত্যয় আছে তদ্ধিত প্রত্যয়, সেটা হচ্ছে ইং। ই প্রত্যয়ের ইয়কারটার ব্যবহার হয় না, শুধুমাত্র ইকারটার ব্যবহার হয়। তাহলে দশরথের সঙ্গে ইকার যোগ হয়। এখানেও দেখুন দশরথের যে দয়ের পর যে অকার, সেটা আকার হয়ে যায়, আর পরের ইকারটা যোগ হয়ে গিয়ে দাশরথী শব্দ নিষ্পন্ন হয়। দশরথ মানে হচ্ছে রামচন্দ্রের পিতা, আর এটার অর্থ হচ্ছে পুত্র। এখানেও ইং প্রত্যয়ের অর্থ হচ্ছে পুত্র। ঠিক আছে, তাহলে দাশরথী শব্দের অর্থ কি? দশরথের পুত্র। তাহলে এখানে দেখুন দশরথ শব্দ থেকে ই তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে দাশরথী শব্দটা নিষ্পন্ন হচ্ছে, তাই দাশরথী হচ্ছে তদ্ধিতান্ত শব্দ, বাসুদেবা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। তাহলে দেখুন তদ্ধিতান্ত শব্দগুলো কিন্তু তদ্ধিত যেই সমস্ত প্রত্যয়গুলো, অর্থাৎ অন প্রত্যয়, তারপর হচ্ছে ই স্যার স্ক্রিন প্রত্যয়। চলে গেছে স্যার, স্ক্রিন। হুম, স্যার আমি দেখতে পাচ্ছি তো, স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা আছে একটু। দেখতে না পেলে বলুন, আমি আর দেখছি তাও একবার। দেখতে পাচ্ছেন তো সকলে এখন? সোমনাথ তা বাবু আমার কাছে আসছে না স্যার। রাজদীপ বাবু আপনি দেখতে হ্যাঁ পাচ্ছেন? স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে সোমনাথ বাবু সোমনাথ বাবু বরং একবার লিভ করে left আরেকবার হয়ে- জয়েন করুন, হ্যাঁ তাহলে হ্যাঁ, মনে হয় সুবিধা হবে। হুম, আপনার নেটওয়ার্ক ইস্যু আছে। সবাই না দেখতে পেলে তাহলে বুঝবো যে আমার সমস্যা, কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন তাহলে ওনারই কিছু সমস্যা আছে। আচ্ছা, সোমনাথ বাবু এখন দেখতে পাচ্ছেন? এবার এবার আসছে স্যার, এবার আসছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে তদ্ধিত প্রত্যয়গুলো কিন্তু শব্দের পর যুক্ত হয়ে শব্দ নিষ্পন্ন করছে, সেগুলোকে বলা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিতান্ত কেন বলা হচ্ছে? তদ্ধিত অন্তে আছে, ঠিক আছে। বাসুদেব শব্দের বাসুদেব যে শব্দটা, সেখানে অন অকার রূপ যে তদ্ধিত প্রত্যয় সেটা শেষে আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে তদ্ধিতান্ত। অন্ত মানে হচ্ছে শেষ, তদ্ধিত অন্তে যার সেটাকে বলা হচ্ছে তদ্ধিতান্ত। ঠিক আছে, তাহলে বসুদেব শব্দ থেকে অন প্রত্যয় মিলে বাসুদেব শব্দটা নিষ্পন্ন হচ্ছে, সেখানে শেষে অন বলে তদ্ধিত প্রত্যয়টা আছে, তাই সেটাকে বলা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। দাশরথী, এখানেও শেষে বা অন্তে তদ্ধিত প্রত্যয় আছে, তদ্ধিত প্রত্যয় আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। কিন্তু পানীয়া, দাতব্য এগুলোর ক্ষেত্রে এগুলোকে কৃদন্ত কেন বলা হচ্ছে? কারণ কৃত প্রত্যয় অন্তে বা শেষে আছে, পা ধাতুর পর কৃত প্রত্যয় আছে বলে এইগুলোকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ বা দাতব্য, এটাকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কৃত প্রত্যয় সবসময় ধাতু থেকে হয়, তদ্ধিত প্রত্যয় সবসময় শব্দ থেকে হয়। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ স্যার, বলছি স্যার আপনি এই স্লাইড গুলো কি স্যার পিডিএফ আকারে দেবেন স্যার শেষে? হ্যাঁ হ্যাঁ, আমি সব দিয়ে দেবো আপনাদের গ্রুপে, দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার দেখুন আমি এখানে কি লিখেছিলাম, যে শব্দ প্রত্যয় মিলে শব্দ তৈরি হয়। এখন প্রত্যয়, কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে সমস্ত শব্দ হয় সেগুলো হচ্ছে তদ্ধিতান্ত শব্দ, আর কৃদন্ত শব্দ। আর তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে সমস্ত শব্দ তৈরি হয় সেগুলো হচ্ছে সব তদ্ধিতান্ত শব্দ। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ স্যার। হুম, তাহলে বর্ণ গেল, শব্দ গেল, এরপর অনেকগুলো শব্দের পর সুপ আর তিং যোগ হয়ে কি হয়? পদ তৈরি হয়। ঠিক আছে, এবার দেখুন সংস্কৃতে একটা নিয়ম আছে যে এই যে পানীয় শব্দটা নিষ্পন্ন হলো, কিংবা দাতব্য শব্দটা যে নিষ্পন্ন হলো, কিংবা বাসুদেব শব্দ, দাশরথী শব্দ যে নিষ্পন্ন হলো, ঠিক আছে, কি কি হলো? পানীয়, দাতব্য, দাশরথী অথবা বাসুদেব।
এই যে সমস্ত শব্দগুলো নিষ্পন্ন হলো, সেগুলো যতক্ষণ না পদ হচ্ছে ততক্ষণ কি হবে না, বাক্যে প্রয়োগ করা যাবে না। কারণ সংস্কৃতে একটা নিয়ম আছে, সেটাকে বলা হচ্ছে, নিয়মটা হচ্ছে অপদম না। স্যার স্ক্রিনটা চেঞ্জ হয়নি স্যার। হ্যাঁ হ্যাঁ করছি আমি। প্রয়ুঞ্জিত। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। কি বলা হচ্ছে? অপদম না প্রয়ুঞ্জিত, অর্থাৎ শব্দ যতক্ষণ না পদ হচ্ছে ততক্ষণ বাক্যে প্রয়োগ করা যাবে না। এটা হচ্ছে এই নিয়মটার অর্থ। এখন সাধারণভাবেই আমাদের মনে প্রশ্ন আসতে পারে কি, যে আপনারা তো বললেন যে ধাতুর পর কৃৎ প্রত্যয় যোগ করে কি হলো? কৃদন্ত শব্দ। আর শব্দের পর তদ্ধিত যোগ করে তদ্ধিতান্ত শব্দ, তাই তো? এখন এই যে পানীয় দাতব্য, এগুলো হচ্ছে কৃদন্ত শব্দ। পানীয় আর দাতব্য এগুলো হলো কৃদন্ত শব্দ। আর বাকি যেই দুটো পড়ে রইল, দাশরথী আর বাসুদেব, এগুলো তদ্ধিতান্ত শব্দ। তাহলে শব্দ তৈরি হয়ে গেল। শব্দকে আমি তো এখন বাক্যে প্রয়োগ করতেই পারি, কিন্তু করা যাবে না। তার কারণ কি, আমরা যখন ছোটবেলায় স্যার একটা কোশ্চেন করবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন সকলে আমার কথা? হ্যাঁ এখন স্যার। দশরথের সাথে স্যার অন প্রত্যয়। দশরথের সঙ্গে অন প্রত্যয়, হ্যাঁ বলুন। তারপর প্রশ্ন শেষ হলো না তো আপনার প্রশ্ন। স্যার এখন স্যার দশরথের সাথে যদি অন প্রত্যয় যুক্ত করতাম তাহলে স্যার দাশরথ ফলিত হতো, তাহলে আবার ইং প্রত্যয় যুক্ত হয়ে দাশরথী হ্যাঁ হ্যাঁ বা ঠিক হয়ে দাশরথ যেত। হতো, কিন্তু তার কারণ আছে। তার কারণ হচ্ছে আহ সংস্কৃতে যেই সমস্ত তদ্ধিত প্রত্যয়, যে কোনো কিছুর ক্ষেত্রে সংস্কৃতে বাধ্যবাধক ভাব আছে। অর্থাৎ ধরুন, আমি সাধারণভাবে বললাম যে সমস্ত ছাত্রদের সরস্বতী পুজোয় মিষ্টি দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আমি সমস্ত ছাত্র যখনই বললাম, স্কুলের যদি 1200 জন 1300 জন ছাত্র থাকে, সবার গ্রহণ করলাম আমি, ঠিক আছে? কিছুক্ষণ পর আমি অ্যানাউন্স করলাম যে শুধুমাত্র 5 আর 6 কে মিষ্টান্ন দেওয়া হবে, বাকিদেরকে ভাত খাওয়ানো হবে, ঠিক আছে? তাহলে কি হলো, 5 আর 6 কে বাদ দিয়ে বাকিদেরকে মিষ্টি খাওয়ানো থেকে বাদ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? সেম জিনিস। মানে বলা হচ্ছে কিছু কিছু শব্দের থেকে প্রথমে বলা হলো সমস্ত শব্দ থেকে অন প্রত্যয় হবে, তারপর কিছু কিছু বিশেষ শব্দের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেগুলো থেকে ই প্রত্যয় হবে। এখন দশরথ শব্দ থেকে ই প্রত্যয় হবে, সেটা বিশেষ করে বলে দেওয়া আছে, সেই জন্য সেখান থেকে অন প্রত্যয় করা যাবে না। কিন্তু বসুদেব শব্দ থেকে ই প্রত্যয় হবে এরকম বিশেষ করে বলা নেই, সেই জন্য আমরা ওখানে অন প্রত্যয় করলাম, কিন্তু দাশরথী এখানে অন প্রত্যয় না করে ই প্রত্যয় করলাম। বুঝতে পেরেছেন পঙ্কজ বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম। তাহলে আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, ছোটবেলা বলতে কি আমি হাই স্কুলের কথা বলছি, কিন্তু 8-9 যখন আমরা সংস্কৃত পড়তাম, তখন আমরা একটা জিনিস খুব শুনতাম। আপনারা শুনেছেন নাকি জানি না, আমি শুনেছি, আমার এখনো মনে আছে যে নারাহা নারৌ নারাহা বেঞ্চির ওপর দ্বারা, তারপর অনুস্বর আর বিসর্গ লাগিয়ে দিলেই সংস্কৃত ভাষা হয়ে যায়, ঠিক
ঠিক আছে? তাহলে যারা এটাকে মজা করে বলে তারা আসলে জানে না যে তারা সংস্কৃতের একটা গুরুত্বপূর্ণ জিনিস তারা বলছে, কিন্তু সেটাকে মজার ছলে বলছে, ঠিক আছে? কিন্তু আসলে সেটা একটা খুব ভাইটাল জিনিস সংস্কৃত ভাষার ক্ষেত্রে। কি? যতক্ষণ না পরে বিসর্গ অথবা মকার যুক্ত হচ্ছে বা অনুস্বর যুক্ত হচ্ছে, ততক্ষণ সেটাকে কি বলা যাবে না? পদ বলা যাবে না, ঠিক আছে? এখন দেখুন, পানিয়া যখন শুধু ছিল তখন সেটাকে পদ বলতে পারতাম না, কিন্তু পানিয়ার পর যখন সুপ প্রত্যয় এলো, কি প্রত্যয় এলো? সু। সুটা বিসর্গ হয়ে পানিয়ার পর যোগ হয়ে গিয়ে পানিয়াহা যখন হলো, তখন সেটাকে আমরা পদ বলবো, তখন সেটাকে আমরা পদ বলবো। দাতব্য যখন শুধু ছিল সেটাকে আমরা পদ বলতে পারছিলাম না, ঠিক আছে? কিন্তু দাতব্যের পর সু প্রত্যয় যখন এসে সুটা ময় হসন্ত হয়ে দাতব্যমের সঙ্গে যুক্ত হয়ে গেল, তখন সেটাকে আমরা পদ বলবো, ঠিক আছে? শুধু দাশরথীকে আমরা পদ বলছি না, যখন আমরা দাস রথিহি বিসর্গ যোগ করছি তখন পদ বলছি। বাসুদেবকে শুধু আমরা স্যার পদ আপনি বলছি না। স্যার কিছু লিখছেন আপনি? হুম। স্যার এখন দেখা যাচ্ছে, স্যার এখন দেখা যাচ্ছে স্ক্রিন, দেখা যাচ্ছিল না স্ক্রিন তাই। আচ্ছা, এখন সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। হুম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে যেমন স্যার এই বিসর্গ বাসুদেব দেশ দাসরথী, তো হুম। স্যার যেমন স্যার আমরা স্যার যেগুলো আকারান্ত ব্যবহার করি বা হুম। ইকারান্ত লেখনী, হুম। লেখনী ওখানে তো স্যার বিসর্গ যোগ হয় না, তাও তো স্যার ওটা প্রথম আর বিভক্তিতে আমরা ব্যবহার করতে পারি এক বচনে, বা আহ, যেমন স্যার কালী নদী কিংবা আহ, এই স্যার আকারান্ত যেগুলো আছে বিশেষ করে সা, হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ। এইগুলো কি তাহলে স্যার শব্দ না পদ? এগুলো তো পদ হয়ে যাচ্ছে বিসর্গ না যোগ করে। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন এটা। কিন্তু এখানে একটা বিষয় আছে, দেখবেন বেশিরভাগ যত সমস্ত অকারান্ত পুংলিঙ্গ শব্দ আছে, অকারান্ত পুংলিঙ্গ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথমে দেখবেন বিসর্গ দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে? আকারান্ত স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে কিন্তু কিছু থাকছে না, ঠিক আছে? কিছু থাকছে না। নপুংসক লিঙ্গ যখন হচ্ছে অকারান্ত নপুংসক লিঙ্গ, তখন কিন্তু ম যোগ হয়। ম বা অম যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার যখন ইকারান্ত, সেটা স্ত্রীলিঙ্গ হতে পারে অথবা পুংলিঙ্গ হতে পারে। যেমন ইকারান্ত পুংলিঙ্গ হচ্ছে হরি শব্দ, তার প্রথমার এক বচনে হরিহি। আবার ইকারান্ত স্ত্রীলিঙ্গ হচ্ছে মতি শব্দ, সেখানেও মাতিহি, সেখানে কিন্তু বিসর্গই থাকছে, ঠিক আছে? কিন্তু যখনই আপনি ইকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ কিছু দেখবেন, তখন কিন্তু আর কিছু থাকছে না, ঠিক আছে? আবার দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গে কিছু থাকছে না, ঠিক আছে? উকারান্ত আর দীর্ঘকারান্ত শব্দর ক্ষেত্রে কিন্তু বিসর্গ থাকছে, ঠিক আছে? তো এইগুলো কি হচ্ছে, এই যে আমি বললাম যে সুপ্রত্যয়, এই সুপ্রত্যয়টারই একটা বিশেষ পরিবর্তন ঘটছে, বিশেষ বিশেষ শব্দের ক্ষেত্রে বিশেষ বিশেষ পরিবর্তন ঘটছে। এটা কি কিসের কারণে হচ্ছে? তার কারণ হচ্ছে পাণিনি মুনি সূত্র বিধান করে গেছেন, ঠিক আছে? এখন আমরা তো প্রথমেই যখন পড়ছি সসূত্র পড়তে তো পারি না, কারণ সসূত্র আমরা যদি পড়তে যাই, প্রথমত জিনিসটা অনেক বিস্তৃত হয়ে পড়বে, তারপর তো এত কঠিন হয়ে পড়বে যে সংস্কৃত ভাষা, ওই সবাই যেমন বলে যে সংস্কৃত ভাষা কি, কিছুই বুঝতে পারি না, পড়তে ভালো লাগে না, ওরকম হয়ে যাবে। কিন্তু আপনারা যখন অ্যাডভান্সে পড়বেন তখন আপনাদের এই সমস্ত জিনিসগুলো অল্প অল্প করে বলা হবে, ঠিক আছে? এখন আমরা অত ডিটেলসে যাব না, কিন্তু একটা আপনাদের আমি সাধারণ রূপরেখা দিয়ে রাখলাম যে অকারান্ত পুংলিঙ্গ শব্দ হলে এই যে সু, এটা বিসর্গ হয়ে যায়। আকারান্ত স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সেটা কিছু থাকে না, লোপ হয়ে যায়। অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ হলে সেটা অম হয়ে যায়।
ইকারান্ত স্ত্রীলিঙ্গ অথবা পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে সেটা বিসর্গই থাকে। ইকারান্ত নপুংসক লিঙ্গের ক্ষেত্রে সেটা লোপ হয়ে যায়। দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সেটা লোপ হয়ে যায়। আর উকারান্ত আর দীর্ঘ উকারান্ত পর সেটা বিসর্গ হয়ে যায়। ঠিক আছে, এটা এমনি সাধারণ জাস্ট জেনে রাখার জন্য বললাম। বুঝতে পেরেছেন সোমনাথ বাবু? হ্যাঁ স্যার, এটাই স্যার জিজ্ঞেস করছিলাম স্যার, ওগুলোতে তো থাকেন। হুম, ওখানে বিশেষ বিশেষ কাজ হচ্ছে। ঠিক আছে, মোটামুটি একটা তাও বুঝতে পেরেছেন আপনি। আশা করছি যেটা বলতে চাইছিলেন সেটা আপনি বুঝতে পেরেছেন, তাই তো? হ্যাঁ স্যার বুঝে নিয়েছি স্যার, আপনি যেটা বললেন বুঝতে পেরেছি। হুম, এরপর বলা হচ্ছে যে ঠিক আছে, আমরা তাহলে বলা হচ্ছিল যে শব্দ শুধু প্রয়োগ করা যাবে না, তাহলে শব্দের পর পদ করতে হবে। এখন দেখুন ক্রমটা তাহলে কি হলো, প্রথমত ধাতু অথবা আহ শব্দ থেকে, এখানে ধাতু থেকে কৃত করে কৃদন্ত হলো, আর শব্দ থেকে তদ্ধিত করে তদ্ধিতান্ত হলো। এখন ধাতুর পর কৃত আর শব্দের পর তদ্ধিত করে কৃদন্ত আর তদ্ধিতান্ত শব্দ হলো। এখন শব্দের পর আবার কি বলা হচ্ছে, বিভক্তি করতে হবে। তাহলে বিভক্তি করবার জন্য কি উপায় আছে, তার জন্য বলা হচ্ছে শব্দের পর শব্দকে পদে পরিণত করতে হলে শব্দের পর সব সময় সুপ প্রত্যয় হয়। আর ধাতুকে পদে পরিণত করতে হলে ধাতুর পর সব সময় তিং প্রত্যয় হয়। তাই শব্দগুলোকে সবসময় কি বলা হয়, সুবন্ত পদ। কারণ সুপ অন্তে থাকে তাই সুবন্ত পদ বলা হয়, আর ধাতুগুলোর শেষে তিং থাকে তাই ধাতুগুলোকে সবসময় বলা হয় তিঙন্ত পদ। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, অর্থাৎ আমরা সব ধাতুর পর কৃত যোগ করে কৃদন্ত শব্দ পেলাম, শব্দের পর তদ্ধিত প্রত্যয় যোগ করে তদ্ধিতান্ত শব্দ পেলাম, তারপর আবার সুপ প্রত্যয় করলে তবেই সেটাকে আমরা বাক্যে প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, আর ধাতুর পর তিং প্রত্যয় প্রয়োগ করলে তবেই আমরা তিঙন্ত করলে তবেই আমরা বাক্যে প্রয়োগ করতে পারবো। এই সুপ কি, তিং কি, সুবন্ত কেন বলা হচ্ছে, তিঙন্ত কেন বলা হচ্ছে, সব আপনাদের আস্তে আস্তে বলা হবে। এখন জাস্ট আমরা শুরু করছি। ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি এগুলো এরকম মাঝ রাস্তায় ফেলে যাব না, একে একে স্টেপ বাই স্টেপ সব শেখানো হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখছিলাম এখন আবার সেই স্লাইডে ফিরে যাওয়া যাক। কি বলছিলাম আমরা? কঠিন লাগছে না তো? না স্যার, বুঝতে পারছি স্যার। হুম, কঠিন লাগলে বলবেন।
হ্যাঁ, স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এই প্রথম স্লাইডটা। হুম। তাহলে এবার কি বলছে, আমরা দেখলাম যে পদ দুই প্রকার, কি কি? সুবন্ত আর তিঙন্ত। তাহলে এখানে আমি সুবন্ত আর তিঙন্ত কেন লিখেছি এখন বুঝতে পেরেছেন? কারণ শব্দের পর সুপ প্রত্যয় যোগ করে যেটা নিষ্পন্ন হবে সেটা হচ্ছে সুবন্ত পদ, আর ধাতুর পর তিং প্রত্যয় যোগ করে যেটা হবে সেটাকে বলা হচ্ছে তিঙন্ত পদ। তাই সুবন্ত পদ আর তিঙন্ত পদ লিখেছি। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখুন প্রথম থেকে শুরু করলাম। বর্ণ, বর্ণ মিলে শব্দ, শব্দ মিলে পদ, শব্দের সঙ্গে সুপ আর তিং, ধাতুর সঙ্গে তিং মিলে পদ, এবং অনেকগুলি পদ মিলে এখন বাক্য। এখন বাক্যের মধ্যে আবার নানান জিনিস থাকে, সন্ধি থাকে, সন্ধির মধ্যে অৎসন্ধি, হল সন্ধি, ব্যঞ্জন সন্ধি ইত্যাদি। সমাসের মধ্যে তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস ইত্যাদি। এগুলো আপনাদের আস্তে আস্তে শেখানো হবে। তাহলে এইভাবে একটা মাত্র বর্ণ থেকে একটা পুরো ভাষা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? আমরা সাধারণত ভাষা বলতে ভাবি হয়তো অল্প একটুখানি জিনিস কথা বলতে পারছি এটাই ভাষা। ঠিক আছে? কিন্তু যদি আমরা বেসিক্যালি পুরো গ্রামারের স্ট্রাকচার ধরে ধরে সংস্কৃত ভাষাকে দেখতে যাই, আপনি সংস্কৃত ভাষার একটা অক্ষর এদিক ওদিক করে দেখাতে পারবেন না। ঠিক আছে? তার এটাই হচ্ছে সংস্কৃত ভাষার মাধুর্য। ভাগ্য বলে একজন নাসার বৈজ্ঞানিকের সঙ্গে আবার একটু পরিচিত হয়েছিলাম। তো উনি আমাদের ইউনিভার্সিটি এসেছিলেন। এসে উনি আমাদেরকে জিজ্ঞাসা করছেন, আমরা সংস্কৃত পড়াচ্ছিলাম, আমাদেরকে উনি প্রশ্ন করছেন যে তোমরা তো সংস্কৃত পড়েছো, সংস্কৃতের একটা এক্স ফ্যাক্ট বলো, যেটার জন্য তোমরা সংস্কৃত পড়ছো, তার জন্য তোমাদের গুরুত্ব দেওয়া হবে, সেরকম একটা এক্স ফ্যাক্ট বলো। আমরা সাধারণত উত্তর দিচ্ছিলাম যে কি উত্তর কি হবে, সাধারণত সংস্কৃতে উচ্চারণের বিশেষ বৈশিষ্ট্য আছে। ঠিক আছে? প্রচুর সমাস করে বাক্য প্রয়োগ করা হয়, সন্ধি করা যেতে পারে, অনেক কৃৎ প্রত্যয় আছে, অনেক তদ্ধিত প্রত্যয় আছে। এই সমস্ত উত্তর আমরা দেবো। কিন্তু উনি একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন যেটা এখনো মনে আছে। উনি আমরা যখন বিএ ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে পড়তাম, উনি এসেছিলেন। এক্সাক্ট মনে নেই কোন ইয়ারে। তো উনি বলছেন যে ধরুন আমরা বাংলায় একটা বাক্য প্রয়োগ করলাম, রাম ভাত খায়, যেটার অর্থ কি? রাম নামক একজন কোনো ব্যক্তি সে ভাত খাচ্ছে। ঠিক আছে? কিন্তু আমি যদি ধরুন এটা বলি ভাত রাম খায়, তখন কিন্তু রাম ভাত খায় এই বাক্যের দ্বারা যে অর্থটা বোঝা যাচ্ছে, ভাত রাম খায় এই বাক্যের দ্বারা কিন্তু সেম অর্থ বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কি একই অর্থ? ভাত রাম খায় বলতে কি বুঝবো? যে ভাত নামক একজন কোনো ব্যক্তি হয়তো রামকে খাচ্ছে, এরকম বুঝবো। ইংলিশে বললে এটা আরো খুব ভালো করে বুঝতে পারবেন। রাম ইটস রাইস, অর্থাৎ রাম হচ্ছে সাবজেক্ট আর রাইস হচ্ছে অবজেক্ট। এখন আমি উল্টো করে দিলাম, রাইস ইটস রাম যদি বলি, তখন কিন্তু তখন রাম তখন কি হয়ে যাচ্ছে? অবজেক্ট হয়ে যাচ্ছে, রাইস কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাই তো? এটাই হয় তো নাকি? হ্যাঁ স্যার, এটাই হয় স্যার। হ্যাঁ, কিন্তু সংস্কৃত হচ্ছে এমন একটা ভাষা, আপনি যেকোনো বাক্য যেখানে খুশি একটা শব্দকে পদকে বসিয়ে প্রয়োগ করে দিন। রামাহ অন্নম খাদতি, অন্নম রামাহ খাদতি, খাদতি অন্নম রামাহ, খাদতি রামাহ অন্নম। ঠিক আছে? এইভাবে যেই সিকোয়েন্সই আপনি বসান না কেন, রামাহ অন্নম খাদাতি এই অর্থটাই কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু বাংলা, ইংরাজি, অন্যান্য ভাষার ক্ষেত্রে কিন্তু সেই এক জিনিস হয় না। ঠিক আছে? এই উনি বলছেন এই একটিমাত্র বিশেষ কারণ যার জন্য নাসার বিজ্ঞানীরা এখন প্রাণপণ চেষ্টা করছেন কি মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে সংস্কৃত কোড, মানে সংস্কৃত ভাষাকে বাইনারি কোডে ট্রান্সফার করে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করবার জন্য। তাহলে ভাবুন, মানে বিদেশের মতো একটা জায়গায় নাসার বৈজ্ঞানিকেরা সংস্কৃতকে মেশিন ল্যাঙ্গুয়েজে করবার জন্য এখন থাকতে এত মাথা খাটাচ্ছেন। ঠিক আছে? আর আমাদের দেশের ভাষা, আমাদের দেবদেবীদের ভাষা, আমাদের রক্তে মিশে থাকা ভাষা, তাকে আমরা না শিখে তুচ্ছ-তাচ্ছিল্য করে বড় বড় কিছু ব্যক্তি আছেন যারা এটাকে মৃতপ্রায় ভাষা ইত্যাদি কিছু কটূক্তি করে, ঠিক আছে? এই সুন্দর একটা
মানে অতি মূল্যবান একটা জিনিসের মাধুর্য, মাহাত্ম্য, মূল্য সব কমিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো এইসব জিনিসে আপনারা মোটেও কোনোদিন পড়বেন না। কারণ আস্তে, আস্তে আপনারা যখন ধীরে, ধীরে নিজেরাও ভালোবেসে পড়তে থাকবেন, ভালোবেসে বুঝতে থাকবেন, তখন কি হবে? আসলে সংস্কৃত ভাষার কি মাধুর্য, কি তাৎপর্য, কি মাহাত্ম্য সেটা আপনারা নিজেরা অনুভব করবেন। আর যখন এটা ভিতর থেকে আসবে, তখন মনে হবে যে না, আমরা এটা শিখছি শুধুমাত্র যে কোনো একটা বিশেষ কারণে তা কিন্তু না। এটা আমাদের জিনিস, তাই আমরা শিখছি। এই ভাবটা যখন মনে জাগবে, তখন আপনারা দেখবেন এই সংস্কৃত ভাষা শিখে যা কিছু আপনি পড়তে চাইবেন, সমস্ত কিছু অতি সহজে হৃদয়ঙ্গম হচ্ছে। কিন্তু যদি মাত্র এটাকে বোঝা ইত্যাদি ভাবে কেউ পড়ে, তাহলে তার কাছে সংস্কৃত ভাষা কঠিন। ঠিক আছে? তো যাই হোক, প্রসঙ্গান্তরে আমরা চলে যাচ্ছি। তাহলে এইভাবে বর্ণ থেকে ভাষায় আমরা এসে পৌঁছাতে পারি। ঠিক আছে? তাহলে মোটামুটি এটা প্রথম ক্লাসের একটা ছোট্ট ভূমিকা মতো আমি আপনাদের দিলাম। আম, বোঝা গেছে সমস্ত জিনিসটা? কারোর কাছে কিছু যদি জিজ্ঞাসা কিংবা প্রশ্ন থাকে বলতে পারেন, কিংবা কোথাও যদি বিপ্রতিপত্তি অর্থাৎ আমি যেটা বলছি সেটা না, আপনারা অন্য কিছু বলতে চান, সেরকম যদি কিছু থাকে তাহলে বলতে পারেন। তারপর আমরা নেক্সট টপিকে যাব। স্যার বলছি, স্যার ওটা কি বললেন, মেশিন ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, মেশিন ল্যাঙ্গুয়েজ। আর স্যার আরেকটা জিনিস, সুবন্তম আর তিঙান্তম যে শব্দগুলি বললেন, তিন হুম। প্রত্যয় যোগ করে এবং সুপ্রত্যয়। সুপ্রত্যয় যোগ করে সুপ্রত্যয় যোগ করে স্যার যে পদগুলি পাবো সেগুলো স্যার বিভিন্ন পদ হতে পারে। আর তিন প্রত্যয় করে কি আমরা শুধুমাত্র ক্রিয়াপদ পাই, ঠিক বুঝছি হুম স্যার? হুম 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 ধাতুর সঙ্গেই শুধুমাত্র তিং প্রত্যয় হয়। আর ধাতু তো ক্রিয়ার বাচক, তাই তিং প্রত্যয় যোগ করে আমরা ক্রিয়াপদই পাই। আর সুপ্রত্যয় শব্দের সঙ্গে হয় বলে সুপ্রত্যয় যোগ করে আমরা সুবন্ত বা শব্দরূপ পাই। এক কথায় বলতে গেলে তিং প্রত্যয় যোগ করে আমরা ধাতুরূপ পাই, আর সুপ্রত্যয় যোগ করে আমরা শব্দরূপ পাই। শব্দরূপ ধাতুরূপ বলতে আমরা অভ্যস্ত। এটা বললে আমরা খুব ভালো করে বুঝবো যে সুবন্ত বা সুপ্রত্যয় হচ্ছে শব্দরূপ, আর তিঙন্ত বা তিং প্রত্যয় বা তিঙন্ত হচ্ছে ধাতুরূপ। আর স্যার অব্যয় পদের তো স্যার কোনো শব্দরূপ হয় না, মানে বিভিন্ন রূপ হয় না, তো হ্যাঁ, অব্যয় ওখানে পদে অব্যয়ের পর বিভক্তি হয়, কিন্তু সেগুলো লোপ হয়ে যায়, তাই বিশেষভাবে বোঝে। তো অব্যয়ের ক্ষেত্রে আমরা কি ওটাকে সুবন্তম পদ বা তিঙন্তম পদ বলতে পারি, বা সুবন্ত, সুবন্ত সমস্ত অব্যয় সুবন্ত, কিন্তু সুপের লোপ হয়ে যায়, মানে অব্যয়ের পর কোনো বিভক্তি থাকে না, সেগুলো লোপ হয়ে যায়। ঠিক আছে স্যার। হুম হুম তাহলে যেটা বলা হলো বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার। হুম আমরা তাহলে চর্বিত চর্বণ হচ্ছে না তো? মানে এগুলো আপনাদের আগে বলা হয়নি তো? হলে বলবেন কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এটা তো মোটামুটি আমরা জানি সকলে। শব্দরূপ তিন প্রকারের: পুংলিঙ্গ শব্দরূপ, শব্দরূপ। পুংলিঙ্গ শব্দরূপের মধ্যেও আবার ভাগ হতে পারত শব্দ, নপুংসলিঙ্গ ইকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ, ইকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ, উকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আকারান্ত লিঙ্গ শব্দ, দীর্ঘ ইকারান্ত লিঙ্গ শব্দ। স্যার ঠিক শোনা আছে? যাচ্ছে না। এটা মোটামুটি আপনারা জানেন। স্যার শোনা গেল না স্যার আহ, কিছু। আচ্ছা। হুম হুম হুম
আচ্ছা, 1 মিনিট একটু ধরুন, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু। শুনতে পাচ্ছেন এখন সকলে? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে এবার। আচ্ছা। কেউ কি কেউ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছেন এখন? হ্যালো? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা। আর আমরা তাহলে শব্দের মোটামুটি একটা সাধারণ প্রকারভেদ দেখলাম। ধাতুর ক্ষেত্রেও ধাতু দুরকম, এটা আমরা সকলেই জানি। একটা হচ্ছে পরস্মৈপদী ধাতু আর একটা হচ্ছে আত্মনেপদী ধাতু। পরস্মৈপদী ধাতুর মধ্যে গম ধাতু, দৃশ ধাতু, লিখ ধাতু, আর আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে লব ধাতু, সেব ধাতু, ভুজ ধাতু ইত্যাদি ধাতুগুলো আছে। ঠিক আছে? এবার আমরা শব্দরূপে বিশেষ কিছু প্রকারভেদ আমরা দেখব। ঠিক আছে? তো কি বলা হচ্ছে যে সংস্কৃতে বাক্য রচনার সুবিধার্থে যেই শব্দরূপগুলি অবশ্যই মুখস্থ করতে হবে সেগুলির একটি তালিকা এখানে দেওয়া হলো। অর্থাৎ যে শব্দগুলো মুখস্থ অবশ্যই করতে হবে সেরকম কিছু শব্দের একটা লিস্ট করা আছে এবং সেখানে রূপগুলোও দেওয়া আছে। ঠিক আছে? এমন নয় যে শুধুমাত্র শব্দের লিস্ট করা আছে, রূপগুলোও দেওয়া আছে। তারপর বলা হচ্ছে এই শব্দগুলির সাথে কিম শব্দের ৩ লিঙ্গে, তৎ শব্দের ৩ লিঙ্গে, এইতৎ শব্দের ৩ লিঙ্গে, যুষ্মৎ শব্দের, অস্মৎ শব্দের, ইদম শব্দের ৩ লিঙ্গের রূপ অবশ্যই মুখস্থ করতে হবে। অর্থাৎ এখানে যেই শব্দের রূপগুলো দেওয়া আছে সেগুলো তো পড়তেই হবে। তাছাড়াও এই যে শব্দগুলো বলা হলো এগুলোরও রূপ অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে? এবার দেখুন শব্দের প্রকারভেদ কত রকম হতে পারে। আমরা সাধারণত অকারান্ত, আকারান্ত, ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত, উকারান্ত, দীর্ঘ উকারান্ত আর ঋকারান্ত এই কিছু শব্দই জানতাম। ঠিক আছে? কিন্তু দেখুন এছাড়াও ঐকারান্ত শব্দ আছে, ওকারান্ত শব্দ আছে, ঔকারান্ত শব্দ আছে, চকারান্ত শব্দ আছে। চকারান্ত শব্দের আবার ৩ লিঙ্গই আছে। এছাড়া যকারান্ত শব্দ আছে, তকারান্ত শব্দ আছে, তারপর দকারান্ত শব্দ আছে, ধকারান্ত শব্দ আছে, পকারান্ত শব্দ আছে, ভকারান্ত শব্দ আছে, ওয়াকারান্ত শব্দ আছে,
রকারান্ত শব্দ আছে, সকারান্ত, মূর্ধন্য সকারান্ত, দন্তীয় সকারান্ত, হকারান্ত, অন ভাগান্ত, অর্থাৎ যে সমস্ত শব্দের শেষে অন ভাগ আছে সেই রকম শব্দ। ইন ভাগান্ত, অর্থাৎ যে সমস্ত শব্দের শেষে ইন অংশ আছে। তারপর বতু আর মতু, অর্থাৎ বতু প্রত্যয় মতু প্রত্যয়, সেই বতু প্রত্যয়ান্ত শব্দ আর মতু প্রত্যয়ান্ত শব্দ। ঠিক আছে, তাহলে দেখুন আমরা আসলে এতক্ষণ পর্যন্ত শব্দের অল্প কিছু প্রকার জানতাম, তাই তো? কিন্তু এখন দেখুন শব্দ কত রকমের হতে পারে। অকারান্ত রাম শব্দ পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দ, দেব শব্দ, নর, মনুষ্য ইত্যাদি শব্দগুলোর সঙ্গে আমরা খুবই পরিচিত। কিন্তু অকারান্ত স্ত্রীলিঙ্গ কোনো শব্দ পাওয়া যায় না। অকারান্ত ক্লীবলিঙ্গ বা নপুংসকলিঙ্গ শব্দ যেমন বন শব্দ, ফল শব্দ, জ্ঞান শব্দ, ধ্যান শব্দ ইত্যাদি। আকারান্ত আমরা সাধারণত কি জানি, স্ত্রীলিঙ্গই শব্দ হয়, সীতা, লতা, মালা ইত্যাদি। কিন্তু আকারান্ত পুংলিঙ্গ শব্দও আছে, সেটা হচ্ছে হা হা শব্দ, যেটার অর্থ হচ্ছে একটা যক্ষের নাম। যক্ষ বলতে হচ্ছে ডেমিগড, অর্থাৎ যক্ষ বলতে আপনারা সকলে বুঝেন তো? এটা আমি বাংলায় কি বলবো বুঝতে পারছি না। স্যার বুঝি স্যার, কুবের হচ্ছে হুম, যক্ষদের লিডার, এরকম স্যার বুঝি। তো ওই একটা যক্ষের নাম হচ্ছে হা হা, এটা হচ্ছে আকারান্ত পুংলিঙ্গ শব্দ। তারপর বিশ্বম পাতি, মানে যে বিশ্বকে রক্ষা করে সে হচ্ছে বিশ্বপা। ঠিক আছে, এই বিশ্বপা শব্দও হচ্ছে কি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তারপর হচ্ছে ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, যেমন হচ্ছে কবি শব্দ, হরি শব্দ, মণি শব্দ, গিরি শব্দ ইত্যাদি। তারপর হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, যেমন হচ্ছে গতি, মতি, বুদ্ধি, শ্রুতি ইত্যাদি। তারপর হচ্ছে ইকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ হয়, বাড়ি শব্দ, দধি শব্দ। এখানে ওই যে আমি বলছিলাম না যে ইকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ হলে সেই ক্ষেত্রে কি হয়, দন্তস্বয় লোপ হয়ে যায়, বাড়ি শব্দের রূপ হবে বাড়ি, বাড়িনি, বাড়িনি, এই রকম রূপ হবে। দধি, দধিনি, দধিনি, এই রকম রূপ হবে। তারপর দীর্ঘ ইকারান্ত পুংলিঙ্গ শব্দ হয়। আমরা এতদিন পর্যন্ত কি জানতাম, শুধু দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দই পাওয়া যায়, কিন্তু দীর্ঘ ইকারান্ত পুংলিঙ্গ শব্দও পাওয়া যায়, যেমন হচ্ছে পাপি অর্থাৎ চাঁদ, গ্রামাণী মানে হচ্ছে আমরা মোড়ল বলি না, মোড়ল, আপনারা মোড়ল বলতে বোঝেন তো? গ্রামের যে প্রধান হয় তাকে কি বলা হয়, মোড়ল বলা হতো আগেকার দিনে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেই মোড়লকে সংস্কৃতে গ্রামাণী বলা হয়। এটা হচ্ছে একটা দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তারপর হচ্ছে উকারান্ত পুংলিঙ্গ শব্দ ভানু, সাধু, গুরু ইত্যাদি। স্ত্রীলিঙ্গ শব্দ ধেনু, তনু ইত্যাদি। আর ক্লীবলিঙ্গ শব্দ হচ্ছে মধু, তালু ইত্যাদি। এখানে মধু, মধুনি, মধুনি এরকম রূপ হয়, তালু, তালুনি, তালুনি এইরকম রূপ হবে। তারপর হচ্ছে দীর্ঘ উকারান্ত পুংলিঙ্গ শব্দ সুলু, মানে যে খুব ভালোভাবে কাটতে পারে কোনো কিছু জিনিস, যে খুব ভালোভাবে কাটতে পারে তাকে বলা হচ্ছে সুলু। আচ্ছা, দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের সঙ্গে আমরা খুবই পরিচিত বধূ শব্দ, ঠিক আছে? সেই রকমই শ্মশ্রু অর্থাৎ শাশুড়ি, আমরা যেটাকে শাশুড়ি বলি। চমু শোল্ডার, যোদ্ধা। ভূ দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। দীর্ঘ উকারান্ত ক্লীবলিঙ্গ কোনো শব্দ পাওয়া যায় না। এরপর হচ্ছে
রিকারান্ত পুংলিঙ্গ শব্দ পিতৃ, ভাতৃ, কর্তৃ, সেবিত্রী ইত্যাদি। স্ত্রীলিঙ্গ শব্দ মাতৃ, মা, ননান্দ্রী, সিস্টার-ইন-ল মানে হচ্ছে বৌদি বা ননদ, ননান্দ্রী। তারপর হচ্ছে স্পস্ত্রী, সিস্টার, বোন, ভগিনীও হতে পারে অথবা স্পস্ত্রী এটাও আমরা প্রয়োগ করতে পারি। ক্লীবলিঙ্গ শব্দ কর্তৃ, ভর্তৃ, হর্তৃ ইত্যাদি, এগুলো তো হবে। তারপর হচ্ছে ঐকারান্ত পুংলিঙ্গ শব্দ একটা পাওয়া যায়, সেটা হচ্ছে রাই শব্দ, যেটার অর্থ হচ্ছে সম্পদ। রাহা, রায়ৌ, রায়াহা এরকম রূপ হয়। উকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে গো শব্দ, গরু। আর উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে দিয়ো, স্বর্গ। দিয়ৌ, দ্যাবৌ, দ্যাবহা এরকম রূপ হয়। ঔকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে গ্লৌ, চাঁদ। স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে নৌ, নৌকা। চকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে জলমুচ। স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে ওয়াচ, অর্থাৎ কথা, আমরা যে কথা বলি সেটাকে বাক বলা হয়। তারপর সুচ মানে হচ্ছে তেজ বা দুঃখ। সুবাচ যে খুব ভালো কথা বলে। চকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। তারপর জকারান্ত শব্দ যেমন হচ্ছে বণিজ শব্দ, জকারান্ত শব্দ বণিজ, জকারান্ত পুংলিঙ্গ। জকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে স্রজ, স্রজ মানে হচ্ছে মালা। জকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ আশ্রিত শব্দ। তকারান্ত পুংলিঙ্গ শব্দ মরুত, ভাষ্যকৃত প্রভৃতি। তকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ বিদ্যুৎ, সরিত, শরৎ প্রভৃতি। তকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ হচ্ছে জগৎ প্রভৃতি। তারপর হচ্ছে দকারান্ত পুংলিঙ্গ শব্দ সুরিত, স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে উপনিষদ, আর ক্লীবলিঙ্গ শব্দ হচ্ছে রেদ প্রভৃতি। তারপর ধকারান্ত শুধুমাত্র স্ত্রীলিঙ্গ শব্দই পাওয়া যায়, সেটা হচ্ছে ক্ষুদ মানে হচ্ছে খিদা। আমরা যে ক্ষুদ বুভুক্ষা বলি সেটা হচ্ছে তারপর হচ্ছে পকারান্ত শব্দ অপ, জল, এটা হচ্ছে পকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তারপর হচ্ছে ভকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ কাকুভ শব্দ। কাকুভ বলতে অর্জুন গাছকে আমরা বুঝি, অথবা কাকুভ হচ্ছে একটা দিকেরও নাম। তারপর অনুষ্টুভ, অনুষ্টুভ হচ্ছে একটা ছন্দের নাম, অনুষ্টুভ ছন্দ। তারপর হচ্ছে বকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ ডিব শব্দ। তারপর রকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ গির শব্দ। আর ওয়ার অর্থাৎ জল, এটা হচ্ছে একটা রকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। তাহলে দেখুন এইভাবে শব্দের কত রকম প্রকার আছে, ঠিক আছে। আমরা শুধুমাত্র অকারান্ত পুংলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, ইকারান্ত পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গও আমরা ঠিকঠাক করি না, ঠিক আছে। কিন্তু এখানে যতগুলো শব্দের প্রকারভেদ বলা হলো, প্রতিটা শব্দের রূপ এখানে একটা একটা করে দেওয়া আছে, মানে যতগুলো এখানে প্রকারভেদ বলা আছে সবগুলো রূপ একটা একটা করে দেওয়া আছে, ঠিক আছে। তো আপনাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে এখান থেকে একটা 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 করে রূপ যদি আপনারা মুখস্থ করতে পারেন, তাহলে সংস্কৃত বাংময়ে শুধুমাত্র আমি কোন একটা বিশেষ নির্দিষ্ট একটা স্থল বলছি না, পুরো সংস্কৃত বাংময়ে যত শব্দরূপ আছে সমস্ত শব্দরূপ আপনাদের হাতের মুঠোয় থাকবে, ঠিক আছে। এটা একদিনে দুদিনে করা খুবই কঠিন ব্যাপার। তার জন্য আমি আগের যতগুলো 4-5টা ব্যাচ পড়িয়েছি সবাইকে একটা কথা বলেছি যে সপ্তাহে অন্তত আপনারা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় রাখবেন, যে সময় কি করবেন 2-3টে শব্দরূপ আর 1-2টো ধাতুরূপ শুধুমাত্র পড়বেন। এমন নয় যে বসে মুখস্থ করতে হবে, ঠিক আছে। জোর করে আমি মুখস্থ করতে বলছি না, কিংবা
জোর করে আমি পড়তেও বলছি না। কি করবেন, আহ, হয়তো 5টা শব্দরূপ নিলেন, 3টে ধাতুরূপ নিলেন, সেগুলো কি করবেন, শুধুমাত্র পড়ে যাবেন 5 বার, 10 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এইভাবে 10 বার হয়তো পড়লেন, 15 বার পড়লেন। আর যতক্ষণ না 10-15 বার পড়া হচ্ছে পড়ে যাবেন। এরকম ভাবে আপনারা যদি মানে যতদিন এই কোর্সটা চলবে ততদিন কিছু শব্দরূপ, কিছু ধাতুরূপ যেগুলো খুব সহজে মুখস্থ হয়ে যায় সেগুলো বাদ দিয়ে দিন। যেগুলো মুখস্থ হয় না সেই রকম কিছু শব্দরূপ, সেরকম কিছু ধাতুরূপ আপনারা যদি পড়েন, আপনারা যদি মুখস্থ না করে শুধুমাত্র পড়েন 10 বার 15 বার করে, তাহলেই কিন্তু জিনিসগুলো অতি সহজে মুখস্থ হয়ে যাবে। তার জন্য বিশেষ প্রচেষ্টা কিছু দরকার নেই। বুঝতে পেরেছেন সকলে? হ্যালো, শুনতে পাচ্ছেন সকলে? স্যার বুঝলাম, এতগুলো দেখে স্যার হ্যাং হয়ে গেছিলাম। হুম হুম। আচ্ছা, এরপর শব্দরূপগুলোর প্রকারগুলো দেওয়া আছে, মানে প্রতিটা এক একটা করে সংগ্রহ আছে। এরপর বলুন আজকের ক্লাস কেমন লাগলো, কিংবা কিছু যদি প্রশ্ন থাকে। আমরা আজকে এতটুকুই পড়বো, এর পরের দিন আমরা ধাতুরূপ থেকে দেখবো এবং সুপ, তিং ইত্যাদি বিষয়ে আমরা পড়বো। এটা আপনাদের তৃতীয় ক্লাস তো, না এর শুভদীপ স্যার একটা নিয়েছেন, অমিত স্যার একটা নিয়েছেন, আর আমার একটা হলো, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা। তাহলে বলুন আজকে প্রথম ক্লাসের এক্সপিরিয়েন্স কিরকম? এর আগে তো আমি অনেকগুলো ব্যাচ পড়িয়েছি, আপনাদের সঙ্গে আজকে প্রথম ক্লাস ছিল। আমরা এইভাবেই পড়বো, অল্প অল্প পড়বো, যেটুকু পড়বো ভালোভাবে পড়ার চেষ্টা করব, এবং বাড়ির কিছু কাজ থাকবে সেগুলো অবশ্যই করে আসতে হবে। আর যেটা আমি প্রথমে আপনাদের বললাম, যখন আমি কিছু জিজ্ঞাসা করব মাইক আনমিউট করে আপনারা অবশ্যই উত্তর দেবেন, না হলে আমি বুঝতে পারি না শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। রাজদীপ বাবু সব বুঝেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, সোমনাথ বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, কোনো প্রশ্ন নেই তাই তো? না স্যার, প্রশ্ন বলতে স্যার সবই তো আপনি যা যা বলেছেন স্যার মোটামুটি বুঝতে পেরেছি স্যার। স্যার আপনার পরিচয়টা যদি দেন স্যার ভালো হয়। আচ্ছা, আমার নাম সৌরভ পোড়েল। আমি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, অর্থাৎ বেলুড় মঠে অবস্থিত, সেখান থেকে এখন পাণিনীয় ব্যাকরণের উপর গবেষণা করছি। তৃতীয় বছর আমার। এর আগেও আমি ক্লাস 9 থেকে সংস্কৃত পড়াশোনা করছি। এর আগে বেলুড় মঠে একটা ছোট গুরুকুলের মতো আছে, ওখানে 9 থেকে 12 পর্যন্ত পড়ানো হয়। তারপর 12-এর পর ওখানেই ইউনিভার্সিটি থেকে আমি বিএ এবং এমএ দুটোই কমপ্লিট করেছি, আর এখন পিএইচডি করছি। শুনলেন তো সকলে? স্যার আপনি বিএ এমএ কমপ্লিট করেছিলেন, এরপর আমি শুনিনি স্যার, এবার কথা শোনা যায়নি। আচ্ছা, বিএ এমএ কমপ্লিট করে এখন আমি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে পাণিনীয় ব্যাকরণে পিএইচডি করছি। স্যার আমাদের যারা L1 পড়িয়েছিল আপনি কি মানে তাদেরই মানে ব্যাচের? চন্দন না, স্যার, তারা আমার থেকে সিনিয়র। বুদ্ধ স্যার, চন্দন স্যার আমার থেকে 2 বছরের সিনিয়র। আসলে আমাদের যখন L1 ক্লাসের শেষ হয় তখন স্যাররাই বলে দিয়েছিলেন যে L2 তেও যারা যারা পড়াবেন তারা হচ্ছে আমাদের এখানকারই সবই স্টুডেন্ট। হুম হুম হুম। তার জন্যই ভাবলাম হয়তো আপনারা একই ব্যাচের। না, চন্দনদা আর বুদ্ধদা আমার থেকে 2 বছর বড়।
মানে ওরা আমার থেকে সিনিয়র অনেকটাই। চন্দনদা স্যার আমি বুদ্ধদা একটা আর কি অদ্ভুত পড়ে? বলুন পঙ্কজবাবু কি বললেন? স্যার আমি একটা অদ্ভুত প্রশ্ন করব, যদি মানে হাস্যকর হলেও বা কিছু কিছু মনে করবেন না স্যার। মানে বলতে হ্যাঁ চাচ্ছি যে বলুন। আমরা এল টু শেষ করে আমরা কি শিখতে পারবো, বা কি অবধি আমরা এটা কমপ্লিট করব বলে একটা ধারণা দেখুন, যদি দিতেন। L2 শেষ হলে আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনি নিজে থেকে বসে, ঠিক আছে, একটা ছোট্ট মানে সাধারণ সাধারণ যেই সমস্ত বাক্য আছে এরকম একটা ছোট্ট প্যারাগ্রাফ যদি আপনার সামনে দেওয়া হয়, যদি আপনি সমস্ত কিছু ঠিকঠাক পালন করেন, তাহলে আপনি ওই প্যারাগ্রাফটুকুকে অনুবাদ করে ফেলবেন কোনো কিছু সাহায্য না নিয়ে। এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে? শুধুমাত্র অনুবাদ করতে পারবেন তা নয়, গীতা ইত্যাদির যে শ্লোকগুলো আছে সেগুলো আপনি নিজে পড়ে বুঝতেও পারবেন। কারণ গীতায় তো খুব কঠিন বাক্য কিছু থাকে না, কিংবা অল্প হয়তো কিছু কিছু ধাতু আছে, কিছু কিছু শব্দ আছে যেগুলো সাধারণত অর্থ আমরা জানি না। সেগুলো আপনি ছোটখাটো ডিকশনারি ইত্যাদি সাহায্য নিয়ে বাকি যেই সমস্ত জিনিসগুলো সেগুলো আপনি অটোমেটিক পড়তে পারবেন। এটা আমি বলতে পারি। ঠিক আছে? L1 কমপ্লিট করার পর অতটা গ্যারান্টি দিতে পারা যেতে পারে না, কিন্তু L2 র পর এইটুকু আমি শিওর যে আপনারা এগুলো পারবেন। তার মানে স্যার আপনার কথা এই বুঝতে পারছি যে এল টু কমপ্লিট করার পরে গীতাটা আমি বুঝতে পারবো, মানে গীতা শ্লোক পড়েই বোঝা যাবে যে গীতা কি ভগবান কি হ্যাঁ বলতে হ্যাঁ। চাচ্ছেন। হুম। কিন্তু ওই যেগুলো বললাম মানে যা পড়ানো হবে সেগুলো আপনাকেও একটু ধরে রাখার জন্য মাঝে মাঝে সময় বার করে নিজে থেকে একটু চেষ্টা করতে হবে, পড়তে হবে ইত্যাদি ইত্যাদি। তা স্যার অবশ্যই, এটা তো স্যার অবশ্যই। হুম। স্যার আরেকটা কোশ্চেন করি স্যার, সেটা হ্যাঁ। হচ্ছে যে আমরা যে L2 কমপ্লিট করার পরে আর যদি অধিক পড়তে যাই, তাহলে হুম। স্যার এটা কি মানে মানে পড়াশোনা করা যাবে? আহ, এখান থেকে স্বামীজির বাড়ি থেকে তো L2 র পর আর লঘু সিদ্ধান্ত কৌমুদীর একটা কোর্স হয়, সেটা আপনারা করতে পারেন। আর তাছাড়াও যদি আরো ডিটেলসে পড়তে চান তাহলে আমাদের ইউনিভার্সিটি থেকে সিদ্ধান্ত কৌমুদীর একটা কোর্স করানো হয়। ওটাও ওই সপ্তাহে 3 দিন হবে, অনলাইন ক্লাস হয়, অফলাইনও হয়। আপনারা চাইলে অনলাইনও করতে পারেন অথবা অফলাইনও করতে পারেন। সেখানে এই আপনাদের যে মেন প্রশ্নটা, মানে কি করে ওখানে সকারের বিসর্গ হচ্ছে, কোথায় অম আসছে, কোথাও কোথাও দেখছি সকারের লোপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এগুলো স্টেপ বাই স্টেপ, অর্থাৎ পুরো প্রক্রিয়া ধরে ধরে পাণিনীয় সূত্র কিভাবে কাজ করছে সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে পুরোটা সেখানে করানো হয়। ঠিক আছে? সেটাও আপনারা করতে পারেন। ওখানেও সপ্তাহে 3 দিন ক্লাস হয় আমাদের ইউনিভার্সিটির কোর্সটা। আর স্বামীজির বাড়ি থেকে সাধারণত লঘু সিদ্ধান্ত কৌমুদী অবধি আছে, তারপর আর নেই। তারপর যদি আপনারা আবার পড়তে চান তখন কিন্তু ইউনিভার্সিটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। ইউনিভার্সিটির ওয়েবসাইটে নোটিশ ইত্যাদি থাকে, ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। বলছি, সেই ক্লাসগুলো কি অনলাইন ক্লাস? হুম হুম, অনলাইন অফলাইন বোথ, আপনারা যেটাই সুবিধা হবে সেটাই অ্যাডমিশন নিতে পারবেন। এরপরে অনলাইনে স্যার এখান থেকে তো আর কিছু হবে না বললেন, মানে পৈতৃক আবাস থেকে? বলা হয়েছে এটা আপনাদের? না স্যার, আপনি বললেন না যে এখানে আর আর না, অনলাইনে আর? আর লঘু সিদ্ধান্ত কৌমুদী বলে একটা কোর্স আছে আপনাদের, ওটা অনলাইনই হয় সম্ভবত। ওটা কি স্যার এরপরে এলিজিবল, মানে এই L2 কমপ্লিট হ্যাঁ হলে কি? হ্যাঁ, L2 কমপ্লিট হলে তবে ওটা এলিজিবিলিটি। আর স্যার কি করা যেতে পারে বললেন স্যার ইউনিভার্সিটি থেকে? ওটা এখানে L2টা মানে লঘু সিদ্ধান্ত কৌমুদীটা করার পর আবার তারপরও যদি আপনারা আরো ডিটেলসে জানতে চান তখন ইউনিভার্সিটিতে যেটা পড়ানো হয় সেটা। আর সেটা স্যার অনলাইনে মানে করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওটাও অনলাইন অফলাইন বোথ আছে, আচ্ছা স্যার, এসেও ঠিক আছে। পড়তে পারেন অথবা অনলাইনে পড়তে পারেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। স্যার এক লাস্ট কোশ্চেন করি স্যার, দুটো অনেক রাত হয়ে গেছে। এই হুম আমাদের যে L1 আমরা করেছি বা L2টা যে আপনারা করাচ্ছেন, হুম এই আপনারা যে যারা সংস্কৃত ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন, মানে নবম শ্রেণী, একাদশ, দ্বাদশ বা অনার্স করেছেন বা হুম। BA করেছেন, L2টা স্যার কোন লেভেলে ধরা যেতে পারে? L2টা আসলে আমরা তো মানে এরকম সংস্কৃত ভাষা শুধু ধরে ধরে পড়ি না, আমরা শাস্ত্র পড়তে পড়তে সংস্কৃত ভাষা শিখেছি।
এটা একটা ব্যাপার। তো তাও মোটামুটি আপনি L2টা, না আমরা যেইভাবে পড়েছি সেই হিসেবে দেখতে গেলে আমরা মাধ্যমিক লেভেলে যেরকম ধরি সেরকম, মানে আপনি যদি শুধু সংস্কৃতের দিক থেকে দেখতে চান তাহলে L2টাকে আপনি বলতে পারেন মানে মিডিয়াম স্টেজ আর কি, ঠিক আছে? প্রাথমিক স্তর টপকে মিডিয়াম স্টেজ ধরতে পারেন, কারণ এরপর এরপর আপনাকে একটা শাস্ত্রের বিষয়ে কিছুটা জ্ঞান দিলে তারপর এবার শাস্ত্র আপনি পড়তে শুরু করতে পারবেন, ঠিক আছে? কিন্তু শাস্ত্র পড়তে গেলে মিনিমাম সংস্কৃত বাক্যটুকু বুঝতে হয়, সেটার জন্য L2 অনেকটাই উপকারী। সেই দিক থেকে দেখতে গেলে মিডিয়াম স্টেজ বলতে পারেন। বুঝতে পেরেছেন পঙ্কজ বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম। যাই হোক, প্রথম ক্লাস আজকে শুরু হলো, আমাদের ক্লাস খুব ভালোভাবে চলুক। সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমরা তো পড়াবো অবশ্যই। আজকে বাড়ির কাজ আমি বিশেষ কিছু দিচ্ছি না, কিন্তু যেটা পড়ানো হলো সেটা যদি আপনারা ছোট্ট একটা নোটের মতো করে আমাকে লিখে পাঠান, আমি অবশ্যই দেখবো সেটা। করলে ভালো, একবার আপনার রিক্যাপিচুলেশন হয়ে যাবে। চেষ্টা করবেন একটু লিখে পাঠানোর। আর স্যার এমনি আপনি বিশেষ একবার এই লেখাগুলো একবার পাঠিয়ে দেবেন পিডিএফ করে। কোন, যেটা ক্লাস ওয়ার্ক হলো তো ওটা? হ্যাঁ, ক্লাস ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি পাঠাবো, অবশ্যই পাঠাবো। আর এমনি বিশেষ কিছু কাজ দিচ্ছি না। আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার সকলকে। স্যার শুভরাত্রি স্যার, আর আপনাকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। নমস্কার স্যার। নমস্কার স্যার।